যেটা থেকে আমাদের ইশতেহারের প্রায় আমরা মনে করি 60% মতো আমরা শেষ করতে পেরেছি, এবং একই সাথে মানে শেষ করতে পেরেছি বলতে এগুলো প্রক্রিয়াধীনের মধ্যেও শেষ হচ্ছে এরকম। আর 40% মতো জায়গাগুলো আমাদের এখনও কাজ করার আছে। আমরা এখনও এই 4 মাস যে আছে আমরা আমাদের আন্তরিকতা সর্বোচ্চটুকু দিয়ে যাচ্ছি। যে নির্বাচনের সময় আপনারা যে নির্বাচনী প্রচারণা করেছেন, মানে আপনি তো সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন, মানে আপনার মনে হয় কিনা যে সাধারণ শিক্ষার্থীরা এটা দেখতেও পছন্দ করেছে যে আপনারা জামাতের হয়ে নির্বাচনী প্রচারণা করেছেন? দেখুন, আমার একটা পলিটিক্যাল এজেন্সি আছে, আমি পলিটিক্যালি কনশাস। একজন শিক্ষার্থী অবশ্যই পলিটিক্যালি কনশাস হবে। আপনারা সরে গেলেন ঠিক আছে, কিন্তু আপনি আশঙ্কা করেন কিনা যে ছাত্র সংসদগুলো বন্ধ হয়ে যাবে? এই আশঙ্কা খুবই প্রবল, এবং এটা আমাদের জন্য ভয়ের। শুধু আমাদের জন্য না, আমি মনে করি শিক্ষার্থীদের জন্য এটা খুব ভয়ের। আপনাদের ক্যাম্পাসে তো ছাত্রদল ছাড়াও যারা বাম রাজনীতি করেন অনেকে আছেন, তো এই 8 মাসে তাদের কেমন সহযোগিতা পেয়েছেন? ক্যাম্পাসে কিংবা ছাত্র সংসদ বলতে গেলে কোনো জায়গায় বামদের কোনো প্রকার সহযোগিতা নেই। তারা আসলে কি করে, তারা কিভাবে ডিল করে, তাদের আসলে এখন কিভাবে দিনাতিপাত করছে তারা ভালো জানে। জি আলহামদুলিল্লাহ, আমার যিনি সহধর্মিনী তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা নিয়ে 3য় বর্ষে পড়াশোনা করছেন। এই যে বিয়ের সিদ্ধান্ত, এটা কি শিবির থেকে নাকি পরিবার থেকে? বিয়ের সিদ্ধান্ত শিবির থেকে, বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। আপনি ছাত্র শিবিরের নেতা, একই সাথে ছাত্র সংসদেও আছেন। আপনার সামনে কিন্তু একটা ভালো একটা সম্ভাবনা অনেকেই যেমনটি বলেন যে ছিল, তারপরেও আপনি কোন উপলব্ধি থেকে আসলে বিয়েটা করলেন? দেখুন, আমি কখনো এই বিয়ের জায়গাটাকে এই জায়গায় কন্ট্রাডিক্ট করতে চাই না। অনেকে তো বলে যে কেরিয়ার করার পরে বিয়ে, এখন তো রাজনীতিটা অনেকটা কেরিয়ার হয়ে গেছে। না, এই রাজনীতির ক্যারিয়ার কনসেপ্টে আমার একটা আপত্তি আছে। আমাদের এই অনুষ্ঠান নিশ্চয়ই ভাবিও দেখবেন, তো তাকে কি বলতে চান? মানে কোনো আবদার আছে কিনা, বা থাকে না এরকম? না, আবদারের জায়গাটা আসলে খুবই একটু লজ্জার জায়গা। আবদারের জায়গা নাই আসলে তেমন। ছাত্রদল থেকে অভিযোগ করা হলো যে সেখানে সেই সময় 2জনের কাছে অস্ত্র পাওয়া গেছে, তারা ছাত্র শিবিরের। এ ব্যাপারে কি বলবেন? আমার কাছে মনে হয় তাদেরকে একটা ফ্যাক্ট চেকের কোর্সটা তাদের জন্য ফরজ হয়ে গেছে। আপনারা যেমনটি অভিযোগ করেন যে আপনাদেরকে তারা গুপ্ত বলে, কিন্তু আমরা তো এটাও দেখতে পাই যে আপনারা কথায় কথায় আদু ভাই বলেন, এরপরে হচ্ছে যারা এনসিপি তাদেরকে চিলড্রেন পার্টি বলেন। না, আমার মনে হয় এটা আমাদের জায়গা থেকে সেভাবে খুব ম্যাসিভলি চর্চা আছে বলে আমরা মনে করি না। আর যদি অতিথি পাখি থাকে তাকে হত্যা করলে তার বিচার হয়, কিন্তু শিবির হত্যা করলে বিচার হয় না। মানে এটা কি কোনো গাল গল্প বা এরকম কোনো কিছু কিনা যে জাস্ট একটা ইমোশন ক্রিয়েট করার জন্য আপনারা বলেন? কোনো গল্প আছে কি এর পেছনে? যে ছাত্র শিবিরের পাশে কেউ দাঁড়াবে, ছাত্র শিবিরের পক্ষে সমর্থন দেবে, সেই রকম কোনো প্রকার অবস্থা রাখা হয় নাই। আমরা তো দেখলাম যে প্রধানমন্ত্রী সেখানে গেল, রামিসার বাসায় গেল, কথা বললো। এটা একটা পজিটিভ দিক। দায়িত্ব নিয়েছেন তিনি, খুবই ভালো। মিডিয়া খুব ভালো কাভারেজ দিয়েছে, ভালো, খুবই সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে এখানে। কি হয়েছে? ধর্ষণের বিচার দেখি আমরা কত দ্রুত বিচার করতে পারেন। আসিয়ার বিচারে 1 মাসের মধ্যে হয়েছে। বছর পেরোয় গেছে, হিটুশেক এখনো টালবাহানা চলতেছে, পরিবার বলতেছে। তো জামাতের এই 71-এর দায় থাকার কারণেও ছাত্র শিবির যে পরিমাণে এগিয়ে যাওয়ার কথা ছিল আপনাদের ভাষায়, কিছুটা হলে আসলে ব্যর্থ বা আপনারা পিছিয়ে পড়েছেন কিনা? বাধা আসবে না এটা অস্বাভাবিক। সেটা 71 যদি না থাকতো, অন্য কোনো ইস্যু থাকতো। ওই আওয়ামী লীগের যে নেতা, তার বিরুদ্ধে হচ্ছে মামলা আছে, ছাত্র শিবির কর্মী হত্যার মামলা আছে। একজন ছাত্র শিবির নেতা হিসেবে আপনি এই বিষয়টাকে কীভাবে দেখেন? আমার কাছে মনে হয় আওয়ামী লীগ প্রশ্নে কোনো প্রকার ছাড় দেওয়ার সুযোগ নাই। সাম্প্রতিক সময় আমরা একটু দেখলাম যে যুব বিভাগ খোলা হয়েছে জামাতের, সেখানে যাকে সভাপতি করা হয়েছে তার বয়স হচ্ছে 60 বছর, অথচ জামাতের আমিরের বয়স হচ্ছে 67 বছর। এই যে যুব বিভাগ জামাত শুরু করলো, যে শুরুটা আপনারা দেখলেন, কাঙ্ক্ষিত যে যুব বিভাগ, এটা কি পাবেন? যুব বিভাগকে যুব বিভাগের আদলেই রাখা উচিত। আপনি বলছিলেন যে ছাত্র শিবিরকে পুলিশ ভয় পেত, কেন পেত? ছাত্র শিবিরকে যে কোনো অন্যায়ের প্রতিবাদকারী কিংবা অন্যায়ের ক্ষেত্রে যারা মৃত্যুকে ভয় পায় না, তাদেরকে সবাই ভয় পায়। সেটা হতে পারে। অনেকে তো অভিযোগ করেন যে আপনারা ককটেল ফুটাতেন, তারপর হচ্ছে আপনারা রক টক কাটেন। এগুলো তো বরাবরই অভিযোগ করা হতো, এবং এই সময়ে এসে যে এগুলো আসলে কতটা ভিত্তিহীন সেটাও আসলে মানুষের কাছে প্রমাণিত। গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আমরা দেখলাম যে 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেছে, এবং সেই নির্বাচনগুলোতে অধিকাংশ পদগুলোতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলে যারা ছিলেন তারা জিতেছেন। সময় প্রায় শেষের দিকে তাদের যে ইশতেহারগুলো ছিল কতটা বাস্তবায়ন তারা করতে পেরেছে, এবং আগামী দিনের যে ছাত্র সংসদ সেগুলো নিয়ে তাদের প্ল্যান পরিকল্পনা কী, এই বিষয়ে আজকে মিরর ক্যাফে
আমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাজহারুল ইসলাম, জিএস জাকসু। আপনাকে মিরর ক্যাফেতে স্বাগত। আপনাকেও স্বাগতম। একটি ছাত্র সংসদে তো অনেক কাজ থাকে, তো সব কিছু মিলে আপনার ব্যস্ততা কেমন যাচ্ছে? ছাত্র সংসদের আমাদের প্রায় 8 মাস অতিবাহিত হতে চলছে, খুব শেষের সময় চলছে। এই পুরো সময়টাই মধ্যে এখন ব্যস্ততাটা সবচেয়ে বেশি হওয়ার কথা এবং সবচেয়ে বেশি যাচ্ছে, কারণ আমাদের শিক্ষার্থীদের প্রতি যে কমিটমেন্টগুলো ছিল, যে প্রত্যাশাগুলো শিক্ষার্থীদের মধ্যে ছিল, সেগুলো আমাদের নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার একটা আর্জেন্সি আছে আমাদের মধ্যে। সে জায়গা থেকে এই সময়ের ব্যস্ততাটা অন্য সব সময়ের চেয়ে একটু বেশি বলেই মনে হচ্ছে। বাধা আছে কিনা? আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়, আমাদের হলের যে আবাসন সমস্যা, এই আবাসন সমস্যাটা আগে থেকে অনেকটা রিজলভড। এই কারণে অনেক সমস্যাই এরা অনেক সমস্যায় অনেক ক্ষেত্রে কম, কিন্তু কিছু মৌলিক সমস্যা আছে, পলিসিগত কিছু সমস্যা আছে। যেমন আমাদের শুরুর দিকে আভ্যন্তরীণ পরিবহন সমস্যা ছিল, আমাদের একাডেমিক সেক্টরটাতে অনেক বেশি ইনজাস্টিসের ব্যাপারগুলো এখনও রয়ে গেছে, শিক্ষক রাজনীতির প্রভাব, কর্মকর্তা কর্মচারীদের মধ্যে রাজনীতি, সব কিছুর প্রভাবের কারণে ক্যাম্পাসের কিছু পলিসিগত জায়গাগুলো অনেক দিন ধরে সংকটের মধ্যে ছিল, পলিসিগুলো পরিবর্তন হচ্ছিল না। এই জায়গাগুলোই আমাদের কাছে মূল ফোকাস ছিল, মূল জায়গা ছিল পরিবর্তনের। সে জায়গাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এখন প্রশাসনিক অনেকগুলো বাধাই ছিল, কিন্তু আমাদের চেষ্টা, আন্তরিক চেষ্টা এবং প্রশাসনেরও একাংশের সহযোগিতার কারণে আমাদের অনেকটাই এখন পূরণ হওয়ার দিকে আমরা আশাবাদী। যে এগুলো প্রশাসনের একাংশ কেন হবে? মানে একটা বিশ্ববিদ্যালয়ে তো মানে ফুল প্রশাসন আপনাদেরকে সাহায্য করার কথা, মানে একাংশ কেন হবে? না, যেহেতু এই জায়গায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির দীর্ঘদিন পর তার প্রকাশ্য কার্যক্রম পরিচালনা করছে, শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করছে, কিন্তু একই সাথে এই একটা বড় সময় যে এই ক্যাম্পাসে তারা প্রকাশ্যে কার্যক্রম করতে পারেনি, যাদের একটা নেগেটিভ ইন্টারেস্টের কারণে, তাদের অবশ্যই এখানে একটা বাধা থাকবে। এবং গণ-অভ্যুত্থানেও আমরা দেখেছি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক বেশি শিক্ষক কিংবা অন্যান্যদের আওয়ামীর যেই দূরীকরণের জায়গাটা থাকলেও এই বিশ্ববিদ্যালয় এখনও অনেকভাবে আওয়ামী যে লেসপেন্সার তাদের এখনও অনেক রয়ে গেছে। এই কারণে বিভিন্ন জায়গা থেকে আমাদের অসহযোগিতার জায়গা আছে, কিন্তু প্রশাসনিকভাবে আমরা চেষ্টা করছি সেই জায়গাটা রাখার। প্রশাসনের উপাচার্য, উপাচার্য জায়গাগুলো থেকে যে জায়গাগুলোতে এগুলো সহজ করার দরকার, সেই জায়গাগুলোতে চেষ্টা আছে, কিন্তু একই সাথে কিছু জায়গায় এই রাজনৈতিক প্রভাবের কারণে এবং ছাত্র শিবির যেহেতু একটা বড় সংখ্যক নিয়ে এসেছে, এই কারণে আসলে একটা নেতিবাচক প্রভাব আছেই। আমাদের যিনি ভিপি, তিনি হচ্ছে বিএনপিতে যোগদান করেছে, এবং আমরা দেখলাম যে প্রোগ্রাম কেন্দ্রিক একটা পোস্ট আপনাদের একজন সম্পাদক দিয়েছে যে আসলে প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারছেন না, মানে এটি কেন? দেখুন, আমাদের যিনি ভিপি, তিনি স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচিত হয়ে ভিপি নির্বাচিত হয়েছেন, এবং সম্প্রতি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন। ওনার সাথে আমাদের এর আগে থেকে গণ-অভ্যুত্থানের সময় থেকে এবং জাকসু নির্বাচনের শুরু থেকেও ওনার সাথে আমাদের জায়গাগুলো কোঅপারেশনে সেরকম কোনো ঘাটতি ছিল না, আমাদের আন্তরিক সম্পর্ক ছিল, কোঅপারেশন ছিল। কিন্তু একটা মানুষ যখন আসলে একটা দলের সাথে যুক্ত হয়, তখন স্বাভাবিকভাবে তার সেই ইন্টারেস্টগুলো দলের স্বাভাবিকভাবে আমরা মনে করি ছাত্রদল তো লেজুর ভিত্তিক সংগঠন বা বিএনপি লেজুর ভিত্তিকে অনেক বেশি প্রমোট করে। সে জায়গা থেকে কিছু জায়গায় সিদ্ধান্তগুলো প্রভাবিত হন। আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় যে ওনার আসলে, আমরা ওনাকে ওপেনলি বলি, সদিচ্ছা থাকার পর আমরা ওনাকে ওপেনলি বলি যে কিছু জায়গায় আসলে শিক্ষার্থীদের পালসকে, শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে, ছাত্র সংসদগুলো সেই জায়গা, শিক্ষার্থী সেন্টিমেন্ট, শিক্ষার্থী পালসকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। কোনো প্রকার রাজনৈতিক মতপুষ্ট, সেটা আমি ছাত্র শিবির হই না কেন, তিনি বিএনপি হন না কেন, এখানে কোনোভাবেই সেই সুযোগ নেই, শিক্ষার্থীরা সেটা ভালোভাবে নেবে না। কিন্তু আমাদের কাছে মনে হয় যে ওনার রাজনৈতিকভাবে যুক্ত হওয়ার পর এই জায়গাটা অনেকটা কিছুটা উনি প্রভাব ওনার মধ্যে আছে, যে কারণে হয়তো কিছু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছুটা ডিফিকাল্টিজ উনি ফেস করেন। এর বাইরে আমাদের স্বাভাবিক কার্যক্রমের ক্ষেত্রে আমাদের আন্তরিক সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে আমরা একসাথে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত যে ইশতেহারগুলো আপনারা দিয়েছিলেন, মানে শিবির থেকে কতটা বাস্তবায়ন করতে পেরেছেন? আমাদের ছাত্র শিবির সমর্থিত যে সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল ছিল, এক্ষেত্রে আমরা আমাদের ক্যাম্পাসের এনভায়রনমেন্ট একটু অন্যরকম। আমাদের ক্যাম্পাসের শুরুতে যেভাবে বলেছিলাম যে সমস্যাগুলো অন্যান্য ক্যাম্পাস থেকে একটু ভিন্ন, সেটা থেকে আমাদের ইশতেহারের প্রায়
আমরা মনে করি 60% মতো আমরা শেষ করতে পেরেছি, এবং একই সাথে মানে শেষ করতে পেরেছি বলতে এগুলো প্রক্রিয়াধীনের মধ্যেও শেষ হচ্ছে এরকম। আর 40% মতো জায়গাগুলো আমাদের এখনও কাজ করার আছে। আমরা এখনও এই 4 মাস যে আছে আমরা আমাদের আন্তরিকতা সর্বোচ্চটুকু দিয়ে যাচ্ছি, যেন আমরা আমরা যে কমিটমেন্টটা দিয়ে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়েছিলাম সেই কমিটমেন্ট কোনোভাবেই যেন ব্যর্থ না ঘটে এগুলো। এবং আমরা আশাবাদী যে 4 মাসের মধ্যে আমরা যে কোনো মূল্যে এই ইশতেহারগুলো বাস্তবায়ন করে আমরা শিক্ষার্থীদের সামনে দাঁড়াবো, এবং সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে এখনো। আপনি বলছিলেন যে লেজুর ভিত্তিক যে ব্যাপারগুলো আছে এগুলো ছাত্ররা পছন্দ করে না বা শিক্ষার্থীরা পছন্দ করে না, তো আপনারা তো ছাত্র শিবির করেন, আমরা দেখলাম যে আপনারা অনেকে যেমনটা অভিযোগ করেন যে এবার নির্বাচনে আপনারা খুললাম নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, তো এই ব্যাপারগুলোকে আসলে নেগেটিভভাবে শিক্ষার্থীরা নিয়েছেন কিনা? হ্যাঁ, শিক্ষার্থীদের কাছে অনেকাংশে মনে হতে পারে যে আমরা হয়তো লেজুর ভিত্তি বা কোনো মাদার পার্টি হিসেবে এটাকে ট্রিট করতে পারে। কিন্তু দেখেন, একই সাথে আমাদের কাছে মনে হয় শিক্ষার্থীরা এটাও এতদিনে ক্লিয়ার যে কোনটা আসলে লেজুর ভিত্তির প্রভাবটা আসলে কোন জায়গায় ছাত্র রাজনীতির জায়গা থেকে। যখন আপনার পদ পাওয়ার জন্য আপনার নিজের ক্যাম্পাসের পদ পাওয়ার জন্য আপনাকে ঢাকায় গিয়ে দৌড়ঝাঁপ করা লাগে, নয়াপল্টনে দৌড়ঝাঁপ করা লাগে, আপনার নেতার গাড়ির পিছনে দৌড়ানো লাগে, আপনার নেতার আশীর্বাদ পুষ্ট হতে হয়, মানে নেতার জন্য আপনার যা নিজের ব্যক্তিত্ব হারিয়ে যা ইচ্ছা তা করতে হয় শুধুমাত্র এই আশীর্বাদ পুষ্ট হওয়ার জন্য। দেখেন, আমাদের কাছে মনে হয় এই জায়গায় লেজুর ভিত্তি শিক্ষার্থীরা কোনোভাবে পছন্দ করে না তখনই যখন এই রাজনৈতিক দলগুলোর নিজস্ব এজেন্ডার জন্য শিক্ষার্থীদের স্বার্থ, শিক্ষার্থীরা আসলে কি চায় না চায় সেটাকে বাদ দিয়ে দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যখন অনেক বেশি প্রভাবিত থাকে। কিন্তু আমরা দেখি লেজুর ভিত্তি মানে এটাই, যে নেতাকে আশীর্বাদ পুষ্ট করার জন্য নেতার গাড়ির পিছনে দৌড়ানো, নয়াপল্টন গিয়ে পড়ে থাকা, নিজের ব্যক্তিত্ব সব কিছু ভুলে নেতার জন্য যা যা তা করা, এই জায়গাগুলো আসলে মেইন লেজুর ভিত্তির জায়গা। তারা তো অভিযোগ করে আপনারাও দৌড়ান রিসার পিছনে। না, এই জায়গাটা ওই এক্সেপশনাল একটা কেস, যেটা আসলে আমাদের কাছেও খুব একটা স্বস্তিকর মনে হয়নি। এই উদাহরণের বাইরে আর কোনো তেমন উদাহরণ দিতে পারবে না, কিংবা ওইটার কনটেক্সটও আসলে এভাবে লেজুর ভিত্তির সাথে মেলানো কোনোভাবে আমার মনে হয় না যে খুব একটা রিলেভেন্ট। আমাদের লেজুর ভিত্তির জায়গাটা নেই, এটা আমরা বারবারই স্পষ্ট করেছি। আমাদের নিজেদের ডিসিশন আমরা নিজেরা নিতে পারি। আমরা এমনকি জামাত, বিএনপি কিংবা অন্যান্য যে কোনো দলের সমালোচনা খুব আমরা স্পষ্টভাবে করতে পারি, কিন্তু এই সৎসাহস কিন্তু অন্য কারণেই। আমাদের জাহাঙ্গীরনগরের কথা চিন্তা করেন, আমাদের একটা রিসেন্ট জাকসুর একটা গণভোটের সেমিনারের কথা চিন্তা করেন। তো গণভোটটা ছিল একদম ন্যাশনাল একটা কি বলে কনসার্নের জায়গা। তো এমন একটা জায়গা থেকে করারকে কোনোভাবেই কিন্তু বলা যায় না যে এটা কোনোভাবেই দলীয় মদতপুষ্ট, দলীয় কনসার্নের জিনিস। সেটা ক্যাম্পাসে সকল শিক্ষার্থীরা করেছেন। কিন্তু দেখেন এই জায়গাটায় বাধাগুলো কোন জায়গায়, শুধু আমাদের নিজেদের অভ্যন্তরীণ থেকে যে আসছে তা না, প্রত্যেকটা জায়গা থেকে যারা পলিটিক্যালি এটা নিয়ে কনসাস, পলিটিক্যালি যারা এই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলা যায়, তারা প্রত্যেকের জায়গা থেকে কিভাবে এটাকে বাস্তবায়ন হতে না দেয় অনেক রকম ক্লু বের করা শুরু করেছেন। তো এটা হলো মেইন লেজুর ভিত্তির সমস্যাটা। এই জায়গায় লেজুর ভিত্তিটা আপনার মোরাল স্ট্যান্স নেওয়াতে অনেক বেশি বাধা দেয়। তাদের আপত্তির জায়গাটা কোথায় ছিল, মানে এক্সকিউজটা কি নিয়েছিল? এক্সকিউজ আসলে চাইলে অনেকভাবে এক্সকিউজ তৈরি করা যায়, কিন্তু এক্সকিউজগুলো এরর, এগুলোকে এড়িয়ে এটাকে বাস্তবায়ন করার যে সদিচ্ছার ঘাটতিতে আসলে থাকলে সেটা জনগণের কাছে আসলে প্রকাশিত হয়ে যায়, স্টুডেন্টদের কাছে প্রকাশিত হয়ে যায়। সেটাই ঘটেছে এখানে। ছোটোখাটো একটা প্রবলেম অবগত করা, আমাদের একজন সমাজসেবা সম্পাদক তিনি এই সেমিনারটা করার আগে আমাদের বিবিকে অবগত করেছিলেন, কিন্তু সর্বশেষ প্রোগ্রাম ডিজাইন শেষে অবগত করেননি, এই জায়গায় ছিল। কিন্তু এরপরে এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার ক্ষেত্রে ইনক্লুসিভিটির কনসার্ন ছিল। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা রিচ করেছি, প্রত্যেকে এখানে কানেক্ট করার জন্য বলছি, ছাত্রদল থেকে শুরু করে বিএনপির থেকে শুরু করে প্রগতিশীল থেকে শুরু করে সবার কাছে বলেছি, কিন্তু কেউ আসতে চাচ্ছে না। সেই ইনক্লুসিভিটির দায়িত্ব আসলে নিতে পারে না, সেটা তাদের মোরাল স্ট্যান্সের কোয়েশ্চেন। কিন্তু সেই কোয়েশ্চেনটার কারণে যদি এত বড় একটা জনদাবিকে উপেক্ষা করা হয়, তাহলে তো আসলে তখন বোঝা যায় যে লেজুর ভিত্তি কিংবা ছাত্র রাজনীতির সংকটটা কোন জায়গায় গিয়ে থাকে। আপনাদের ক্যাম্পাসে তো ছাত্রদল ছাড়াও যারা বাম রাজনীতি করেন অনেকে আছেন, তো এই 8 মাসে তাদের কেমন সহযোগিতা পেয়েছেন? ক্যাম্পাসে কিংবা ছাত্র সংসদ বলতে গেলে কোনো জায়গায় বামদের কোনো প্রকার সহযোগিতা নেই। তারা আসলে কি করে, তারা কিভাবে ডিল করে, তাদের আসলে এখন কিভাবে দিনাতিপাত করছে তারা ভালো জানে। আমরা মনে করি তাদের কোনো প্রকার প্রেজেন্সই নেই বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের কাছে তারা চরম অপ্রাসঙ্গিক। সর্বশেষ প্রাসঙ্গিক হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি বলি,
আমাদের ধর্ষণ চেষ্টার একটা ঘটনা ঘটেছে, খুবই ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনা কেন্দ্র করে সবাই যখন এটার বিচার নিশ্চিত করা, দোষীর শাস্তি, দোষীকে দ্রুত গ্রেফতার করা, এই জায়গাগুলো নিয়ে যখন কনসার্ন ছিল, তখন দেখা গিয়েছে তারা তাদের প্রক্টরের পতন চাই, ভিসির পতন চাই, যেগুলো আসলে ওই মুহূর্তে খুব বেশি প্রাসঙ্গিক ছিল না। এগুলো আমাদের বিচার করে পরবর্তীতে এগুলো নিয়ে ডিসিশন নেওয়া যেত, কিন্তু দোষীকে গ্রেফতার করা এগুলো নিয়ে খুব কনসার্ন হওয়ার কথা ছিল। সেগুলোর থেকে ডিরেইল হয়ে তারা ওই জায়গাগুলো নিয়ে করছে, যেগুলোকে শিক্ষার্থীরা খুব ভালোভাবে নেয়নি, তাদের দলীয় এজেন্ডা হিসেবে নিয়েছে। তো দেখা গেল তারা আসলে অপ্রাসঙ্গিকতা থেকে, আরও বিতর্কিত অবস্থা থেকে তারা আসলে দিন দিন ক্যাম্পাসগুলো থেকে কিংবা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে তারা চরম অতল গব্বরের দিকে যাচ্ছে, এবং আমি তাদের এই বাংলাদেশে আর কোনো ভবিষ্যৎ দেখি না। সেখানে কি হয়েছিল, মানে একটু যদি ঘটনার পেছন থেকে আমরা জানতে চাই। দেখুন, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা বরাবরই আমরা নিরাপদ ক্যাম্পাস কিংবা নারীদের জন্য অভয়ারণ্য হিসেবে প্রেজেন্ট করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু রিসেন্ট কয়েকটা ঘটনা আমাদেরকে খুবই উদ্বিগ্ন করছে, যার মধ্যে এই ঘটনাটা খুবই অ্যালার্মিং, যে একজন নারী শিক্ষার্থীকে বহিরাগত রাতের আধারে রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টা এবং একই সাথে হত্যা চেষ্টাও করেন, এবং পরবর্তীতে ব্যর্থ হন। কিন্তু তিনি ওই দিন প্রায় 4 থেকে 5 ঘন্টা ক্যাম্পাসে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিংবা উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করেছেন। একটা বারের জন্য মোবাইল ব্যবহার করেননি, তার পকেটেও মোবাইল ছিল বলে কোনো প্রকার আলামত পাওয়া যায়নি। সর্বশেষ অনেককে টার্গেট করেছিলেন, দেখা গেছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সর্বশেষে একজন নারীকে তিনি আক্রমণ করেন, এবং এর পরপর তার কোনো ফুটপ্রিন্ট নাই। সে খুব এমনভাবে এসকেপ করেছে ক্যাম্পাস থেকে যে তার কোনো প্রকার ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে না কোনো সিসিটিভি ক্যামেরাতে। তার মানে আমাদের কাছে এটা মনে হচ্ছে পুরোপুরি পূর্ব পরিকল্পিত। এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটতে থাকে, হতে পারে। প্রথমত, ক্যাম্পাসকে অস্থিতিশীল করা। দ্বিতীয়ত, আমাদের জুলাইয়ে যে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই, 16 জুলাই, 17 জুলাই, সেই সময়ের সেটার শিক্ষকদের যে বিচারের রায়, সেই রায়টা হওয়ার কথা ছিল গত 21 তারিখ সিন্ডিকেট বৈঠকে। এই রায়কে কেন্দ্র করে ঠিক আগ মুহূর্তে এমন একটা পরিস্থিতি তৈরি করা, এটা আমাদের জন্য অনেক বেশি কোয়েশ্চেন রেজ করেছে। এবং একই সাথে কোনো প্রকার ক্লু না রাখা, ঘন্টার পর ঘন্টা মোবাইল ইউজ না করে ঘোরা, এবং একই সাথে এমন একটা অবস্থা যে সারা দেশ তোলপাড় করে শত শত গোয়েন্দারা একসাথ হয়েও তাকে আসলে খুঁজে বের করতে পারছে না। আবার একই সাথে এর পর দিন যেমন একটা বড় আন্দোলন হয়েছে, সেই আন্দোলন থেকে শিক্ষার্থীদেরকে বিভাজন তৈরি করে দেওয়া, প্রক্টরের পতন চাই কিংবা অন্যরকম অনেকভাবে, এবং যারা প্রাইম টাইম যেটা তাকে আক্রমণ করার ঠিক পরবর্তী প্রায় 2 ঘন্টা আমাদের থেকে ভিকটিমকে মানে সার্ভাইভারকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল। সব কিছু মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে এটা আসলে খুবই পূর্ব পরিকল্পিত একটি ঘটনা, যেটা আসলে ক্লুলেস হলেও কোনো অংশে একটা বড় ক্লু রয়েছে, যেটা আমরা আসলে ফাইন্ড আউট করার চেষ্টা করছি। আমরা মূল কনসার্ন আমাদের এখানে, আমাদের ক্যাম্পাসে এত বড় একটা ঘটনা ঘটে কোনোভাবেই এটা নিষ্পত্তিহীনভাবে থাকতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি এই জায়গায়, এবং আমরা আমাদের সার্ভাইভারের জন্য জাস্টিস এনশিওর করে ছাড়বো। এখানে ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়া কিংবা অন্য কোনো ইস্যুর বিভাজন কোনোভাবেই এটাকে থামিয়ে রাখতে পারবে না। আমরা মাঝে মাঝেই শুনি যে এরকম আপনাদের ক্যাম্পাসে যারা বাইরে থেকে যান তাদেরকে নিয়ে অনেক ঘটনাই ঘটে, বিশেষ করে মাদকের ব্যাপারে আমরা অনেক কিছু শুনতে পাই। মানে এই ব্যাপারে আপনাদের জাকসুর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কাজ করা হয়েছে কি? আমাদের জাকসুর দায়িত্ব গ্রহণের পরপরই আমরা শিক্ষার্থীদের র্যাগিং এবং মাদক এই দুইটা নিয়ে আমরা খুবই স্ট্রিক্টলি স্ট্যান্স নিয়েছি। আমাদের অনেকগুলো কেস আছে যেগুলোতে আমরা সরাসরি মাদকের কেসকে রেড হ্যান্ডে প্রশাসনের সহযোগিতায় এই জায়গাগুলোর ডিল করেছি, এবং একই সাথে র্যাগিংয়ের ঘটনাগুলো নিয়ে আমাদের খুব সরব অবস্থান ছিল। ক্যাম্পাসে 24 ঘন্টার মধ্যে একটা র্যাগিং ঘটনা সলভ হয়েছে, এমন কেসও বিরল ছিল। আমাদের ক্যাম্পাসটার ভৌগোলিক কারণ এবং একই সাথে বললাম রাজনৈতিক মদতপুষ্ট হয়ে দীর্ঘদিন এখানে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে, যেটার সাথে ক্যাম্পাসের এমন কোনো স্টেক নাই যারা আসলে এটার সাথে কানেক্টেড না। তো এটা একটা বড় চক্র সিন্ডিকেট। আমরা এটাকে খুবই কনসাসলি দেখি, এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাদক সিন্ডিকেট এই থেকে আমাদের নির্মূল করা একটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি প্রতিনিয়ত। কারণ এই জন্য আমাদের ক্যাম্পাসের রেপুটেশনগুলো খারাপ হচ্ছে। আমাদের ক্যাম্পাসের অনেক ভালো ভালো ঘটনা থাকে, অনেক ভালো ভালো রিমার্ক থাকে, অনেক ভালো ভালো অ্যাচিভমেন্ট থাকে, কিন্তু সেগুলোকে চাপা পড়ে যায় এই কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার কারণে। সুতরাং আমাদের মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আছে, এবং এইগুলো নিয়ে আমরা সামনে আরও অনেক বেশি স্ট্রেন্থ নেব। সেটাতে কারো ভালো লাগুক বা না লাগুক কিংবা কারো এজেন্ডা বাস্তবায়ন হোক বা না হোক, আমাদের এই পদক্ষেপ অব্যাহত থাকবে। আপনি বলছিলেন যে 8 মাস হয়ে গেছে আর 4 মাসের মতো আছে, তো আপনারা কি থেকেই যাবেন নাকি আবারও সংসদ দিবেন? দেখুন, আমরা সবসময় শিক্ষার্থীদের কাছে বলি যে আমরা নেতা না, আমরা হলো শিক্ষার্থী প্রতিনিধি,
এবং একই সাথে আমরা এটাকে নেতৃত্ব হিসেবে নেই না, আমরা এটাকে একটা দায়িত্ব হিসেবে নেই। তো দায়িত্বটা এমনই যে দায়িত্বকে আসলে ভালোবাসা যায় দায়িত্ব বাস্তবায়নের ক্ষেত্রে, কিন্তু দায়িত্বের প্রতি এতটা এই ভালোবাসা থাকে না যে দায়িত্বের কারণে লোভের তৈরি হয়, সেই জায়গাগুলো আমাদের নেই। সুতরাং আমরা শুরুতে বলেছি জাকসুকে আমরা কন্টিনিউয়াস রাখতে চাই। জাকসু থেকে যদি শিক্ষার্থীরা সুফল পেতে চায় তাহলে জাকসুকে কন্টিনিউয়াস থাকতে হবে। আমরা কিছু জিনিস শুরু করে গিয়েছি, আমরা পুরোপুরি হয়তো সফল হব না, কিন্তু আমাদের মধ্যে আন্তরিকতার কোনো প্রকার ঘাটতি নেই। আমাদের অনেকগুলো প্রতিকূলতা আছে, কিন্তু সেগুলোকে কিন্তু আমরা দূর করে ফেলতেছি, আমরা চেষ্টা করে এফোর্ট দিচ্ছি, শেষ একটা পর্যায়ে নিয়ে আসবো। জাকসুটা পরের বছর আবার রান হবে, কন্টিনিউয়াস থাকবে, তখনই কিন্তু এই সুফলগুলো শিক্ষার্থীরা পেতে থাকবে। সুতরাং আমাদের দায়িত্ব শেষ হওয়ার আগ পর্যন্ত, আমাদের যে সেপ্টেম্বর আসছে, সেপ্টেম্বরে আমাদের এই সবকিছু শেষ করার পরিকল্পনা এবং পরবর্তী জাকসুর জন্য জায়গা তৈরি করার পরিকল্পনা আছে। কোনোভাবেই থেকে গিয়ে এখানে এমন কোনো মধু নেই যে মধুর জন্য আমরা এখানে থেকে গিয়ে নিজের আখের গোছানোর জন্য থাকবো। বরং আমরা মনে করি এটা একটা চেইন, শিক্ষার্থীদের নেতৃত্বে আসা, নেতৃত্বে সার্ভ করা, শিক্ষার্থীদের রাইটসগুলো সার্ভ করা এবং একই সাথে দেশকে নেতৃত্ব দেওয়ার জায়গা। সুতরাং আমরা সেটার সিলসিলা অব্যাহত রাখবো। আপনারা সরে গেলেন ঠিক আছে, কিন্তু আপনি আশঙ্কা করেন কি না যে ছাত্র সংসদগুলো বন্ধ হয়ে যাবে? এই আশঙ্কা খুবই প্রবল এবং এটা আমাদের জন্য ভয়ের। শুধু আমাদের জন্য না, আমি মনে করি শিক্ষার্থীদের জন্য এটা খুব ভয়ের। কারণ ছাত্র সংসদগুলো যখন থাকে তখন শিক্ষার্থীদের একটা বলার জায়গা থাকে, প্রশাসনিক ডিলিংয়ের জায়গাগুলো খুব সহজ হয়। প্রশাসনে শিক্ষার্থীদের রাইটসগুলো শিক্ষার্থীদের সাথে কানেক্ট করার জায়গাগুলো, শিক্ষার্থীদের কথাগুলো সরাসরি আমাদের কাছে আসে, আমরা সেই জায়গাগুলোতে ডিল করার সুযোগ পাই। কিন্তু এই জায়গায় সবচেয়ে বড় সমস্যা হয় যারা রাজনৈতিকভাবে ক্যাম্পাসগুলোকে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, জুনিয়রদেরকে দিয়ে তাদের মিছিলের সংখ্যা বাড়াতে চায়, হলের গেস্ট রুম, গণরুম কালচারের মাধ্যমে তাদের কর্মী রিক্রুট করতে চায়, তাদের জন্য এটা একটা বড় মাথা ব্যথা। যারা আবারও সেই শিক্ষার্থীদের ডোমিনেট করতে চায় তাদের জন্য মাথা ব্যথা। এই মাথা ব্যথা যাদের আছে, তাদের যদি টাফ নিলেও কাজ না হয়, তাহলে যদি তারা এইরকম অব্যাহত রাখতে চায়, তাদের জন্য আসলে আমাদের মূল ভয়ের জায়গা। কিন্তু আমরা বদ্ধপরিকর, ছাত্র সংসদগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে চালু থাকতে হবে এবং সেই জায়গাগুলো রাখতে আমরা বদ্ধপরিকর। শিক্ষার্থীরাও চায় এটা অব্যাহত থাকুক। কি করবেন যদি তারা না দিতে চায়? না দিতে চাইলে এটার সবসময় যে আসলে আমাদেরকে করতে হয় তা না, শিক্ষার্থীরাই, এই বিশ্ববিদ্যালয়গুলো এমন জায়গা যেখানে শিক্ষার্থীদের অধিকার আদায়গুলো করে নিতে পারে। সেক্ষেত্রে কেস দুইটা হয়, প্রথমত তারা ছাত্র সংসদ আদায় করে নেবে, আর দ্বিতীয়ত যারা ছাত্র সংসদ দিতে চায়নি, নিজেদের এই নোংরা পেছনে ফেলে আসা পলিসিকে আবার ক্যাম্পাস এস্টাবলিশ করার জন্য তাদেরকে শিক্ষার্থীরা রুখে দিবে, বিতাড়িত করবে, সেই গ্রাউন্ড তৈরি হয়ে যাবে ধীরে ধীরে। সুতরাং সবকিছু স্পষ্ট। ছাত্র সংসদগুলো যদি আবারও হয়, সেক্ষেত্রে ছাত্র শিবিরের কোনো প্ল্যান পরিকল্পনা আছে কিনা, যেহেতু আপনি একজন সেই প্রতিনিধি সেই জায়গা থেকে? দেখুন, ছাত্র শিবিরের কাজগুলো ছাত্র সংসদের কারণে বেগবান হয়েছে। ছাত্র শিবির নিজে কিন্তু স্বয়ংসম্পূর্ণ ছাত্র সংগঠন হিসেবে শিক্ষার্থীদের সমস্যাগুলো অ্যাড্রেস করে, শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করে, তাদেরকে ওয়েলফেয়ার হোক কিংবা পাশে দাঁড়ানো হোক কিংবা তাদের জন্য কিছু প্রেজেন্ট করা হোক, কিছু সুবিধা প্রেজেন্ট করা হোক, সেই জায়গাগুলো দিয়ে সবসময় শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস লাইফটাকে একটু সহজ করার চেষ্টা করে সবসময় ছাত্র শিবির। কোনো ভয়ভীতি কিংবা ত্রাসের জায়গা এখানে দূর করাটাই থাকে ছাত্র শিবিরের মূল জায়গা। সেই জায়গায় ছাত্র সংসদ থাকার কারণে এই কাজগুলো আরও এনহান্স হয়েছে, এই কাজগুলো আরও বড় পরিসরে করার সুযোগ হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা ছাত্র সংসদগুলোকে শিক্ষার্থীদের সমস্যার সমাধান, শিক্ষার্থীরা যে ক্যাম্পাসে আসে পড়াশোনা করতে চায়, তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে চায়, নিজে একটা বড় উচ্চতা যেতে চায় কিংবা বিশ্বকে নেতৃত্ব দিতে চায়, সেই জায়গাগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা মনে করি এই সুযোগটা, আমাদের দায়িত্ব যেটা, সেই দায়িত্বটাকে আমাদের নেওয়া উচিত। সেই জায়গা থেকে আমাদের পরিকল্পনা আছে এবং সামনের দিনগুলোতে আমরা আমাদের সেই পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ছাত্র সংসদগুলোর জন্য আমরা প্রস্তুত আছি। আপনি কি মনে করেন যে এখন পর্যন্ত যে কাজগুলো হয়েছে, এই কাজগুলো বিবেচনায় নিয়ে ছাত্র শিবিরকে আবারও শিক্ষার্থীরা বেছে নেবে? ধরেন ডাকসুর কথা যদি বলি, ডাকসুকে তো সবাই একটা মডেল হিসেবে দেখতে চায়। ডাকসুতে শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতার হারটা একটু অপেক্ষাকৃত বেশি, কিন্তু বাকি ছাত্র সংসদগুলো বিবেচনা করলে কিংবা আমাদের জায়গা থেকে চিন্তা করলে, এই কারণে আমার কাছে মনে হয় আমাদেরকে এই জায়গায় সবসময় আমরা সামনে থাকবো। কারণ আমরা এমন একটা মডেল দাঁড় করাতে চেয়েছি ক্যাম্পাসগুলোতে, যে ক্যাম্পাসের এনভায়রনমেন্ট হবে একাডেমিক ক্যাম্পাস, একাডেমিক এনভায়রনমেন্ট, এবং এই পদ ব্যবহার করে কোনো দোকানের কাছ থেকে অসৎ সুযোগ নেওয়া
কিংবা নিজে কোনো টেন্ডারবাজি করা কিংবা প্রভাব খাটিয়ে অমুক ব্যবসা করা, অমুক দুর্নীতি করা, এই জায়গাগুলো থাকবে না। সেই জায়গাগুলো থেকে আমরা কিন্তু আমাদের স্বচ্ছতার জায়গা থেকে এগিয়ে আছি। এই কারণে আমাদের এক্সিকিউশন রেটটা কম হলেও বাকিদের চেয়ে অনেক বেশি, কারণ আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। এই যে আমার এখন টেনশন হলো কীভাবে আমার বাকি ইশতেহারগুলো বাকি 4 মাসের মধ্যে আমি পূরণ করব, আমার বাকি ইশতেহারগুলো যেন আমার কীভাবে কোথায় কোথায় যেতে হবে, কীভাবে দৌড়তে হবে। কারণ আমার হলো 12 মাস যখন শেষ হবে, আমার ছাত্র সংসদের মেয়াদ যখন শেষ হবে, তখন আমার শিক্ষার্থীদের সামনে দাঁড়াতে হবে। আমি তো নিজের শুধুমাত্র 1 বছরের জন্য আসলাম, আমি আমার নিজের নেতা হলাম, আমার অমুক নেতার আশীর্বাদ পুষ্ট হয়ে, অমুক দলের আশীর্বাদ পুষ্ট হয়ে আমার শেষ, শিক্ষার্থীরা আমাকে ভোট দিচ্ছে তো কী হয়েছে, আমাকে তো আমি ক্যাম্পাসে থাকতেছি না, এরকম চিন্তা তো আমার মধ্যে নাই। এটাই আমাদেরকে এক্সেপশনাল করে, এবং পরবর্তীতে আমাদের ছাত্র শিবির থেকে যারা আসবে প্রত্যেকেই এরকম একটা মানসিকতা লালন করার কারণে বাকি সবার থেকে এক্সিকিউশন রেটটা বেশি থাকবে। আপনি আমার ক্যাম্পাসের কথা চিন্তা করেন, আমার ক্যাম্পাসে ছাত্র শিবির সমর্থিত যারা রয়েছে তারা প্রত্যেকেই কারো হয়তো যোগ্যতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আন্তরিকতা কিংবা এফোর্টের জায়গা থেকে কোনো প্রকার কমতি নেই। এবং অন্য দল থেকে যারা এসেছে, এখন পর্যন্ত কয়েকটা কেস আছে আমাদের ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে যারা এসেছে কিংবা সরাসরি ছাত্রদলের সাথে যুক্ত, এমন একটা হলের ডাইনিংয়ে মাসের পর মাস খেয়ে টাকা দেয় না এমন আছে, তারা অভিযুক্ত হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলতেছে, বিচার করবে। হলের ডিশ প্রোভাইডার, ইন্টারনেট প্রোভাইডারকে হুমকি ধামকি দিয়ে চাঁদা চেয়েছে এমন আছে। আরও একটা কেস আছে যে হলের বিভিন্ন রকম দোকান থেকে টাকা গ্রহণ করার জন্য চাপ দিয়েছে, কিংবা দোকান উচ্ছেদ করে দোকান বন্ধ করে দেওয়ার থ্রেট দিয়েছে। দেখেন, এইগুলো হলো মাত্র কয়েকটা পদ আছে, বিভিন্ন হলের মাত্র কয়েকটা পদ। এই পদ থেকে তারা এই ছোট্ট একটা ক্ষমতাকে পুঁজি করে তারা কি পরিমাণ নোংরামি করছে, সে জায়গা থেকে আমাদের কেন্দ্রীয় সংসদের ছাত্রশিবির সমর্থিত প্যানেলের একজনের বিরুদ্ধে এমন কোনো অভিযোগকে তারা দিতে পারবে না। আমরা আমাদের স্বচ্ছতার জায়গা দিয়েই ক্যাম্পাসটাকে পরিবর্তন করতে চাই। যোগ্যতার যতগুলো ঘাটতি থাকে সেগুলো আমরা পূরণ করব, কিন্তু কোনো প্রকার দুর্নীতিবাজি কিংবা শিক্ষার্থীদের অশান্তি তৈরি করে এমন কোনো পরিবেশ আমরা ছাত্র সংসদ তৈরিতে দেবো না। আবার যদি ছাত্র সংসদ হয়, সেক্ষেত্রে প্যানেলে কোনো পরিবর্তন আসবে কিনা? এখন তো আমাদের ইনক্লুসিভ প্যানেল আছে না, আমরা মনে করি ছাত্র শিবিরের রেসপন্সিবিলিটিটা আসলে সবার জন্য। ছাত্র শিবির আসলে সবার জন্যই কাজ করা উচিত, সবার জন্য কাজ করতে চায়। তো এই ইনক্লুসিভিটির জায়গা থেকে শুধু বিশ্ববিদ্যালয় কেন, রাষ্ট্রীয় জায়গা থেকেও কেউ যদি দায়িত্ব নিতে চায়, এই ইনক্লুসিভ জায়গাটা সবার জন্য থাকা উচিত। কারণ আমি শুধুমাত্র একটা অংশের জন্যই কাজ করব এমন তো নয়, আমার সবার জন্যই কাজ করা উচিত। সেটাই আমার আইডিওলজি, আমার যেই ফিলোসফি, সেই ফিলোসফি আমার জায়গায় থাকবে। সেই ফিলোসফিতে কোনোভাবেই এই জায়গায় কন্ট্রাডিক্ট করে না। সুতরাং আমার মনে হয় সবার জন্য কাজ করার ক্ষেত্রে আমাদের যে ইনক্লুসিভিটির যে কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্টটা পরের বারও অব্যাহত থাকবে। এটা আমরা আশা করি নির্বাচন আসলে সেটা আরও ভালোভাবে রিফ্লেক্টেড হবে। আপনি বলছিলেন যে ছাত্র সংসদগুলো ইনক্লুসিভ আপনারা করতে চান বা করেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে ছাত্র সংগঠন হিসেবে আসলে আপনাদের ইনক্লুসিভ ছাত্র সংগঠন আপনারা কি না? হ্যাঁ, আমাদের ছাত্র শিবির তো সবসময়, অনেকে অভিযোগ করেন যে ছাত্র শিবির ইনক্লুসিভ না, কারণ সেখানে কোনো মেয়ে নাই। না, ইনক্লুসিভ হতে হলে মেয়ে থাকতে হবে, মেয়েদের ছাত্র শিবিরের ভেতরে থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা আছে বলে ছাত্র আমরা মানে মনে তো করি না। আমরা যদি ধরে নিই ছাত্র মানে সেখানে তো ছাত্রীও থাকে। আমরা তো ছাত্রীদের রাইটস নিয়ে কাজ করি, সেটাই তো আমাদের রেসপন্সিবিলিটিটা পূরণ করে। আমরা বিশ্বাস করি, আমরা ছাত্রদের জায়গা থেকে ক্যাম্পাসে যারা ছাত্র আছে, ছাত্রী আছে, ক্যাম্পাসে যারা কর্মকর্তা আছে, কর্মচারী আছে, কিংবা শিক্ষক, অন্যান্য যত অংশীজন আছেন ক্যাম্পাসে, প্রত্যেকের জন্য আমাদের কাজ করার বাধ্যবাধকতা আছে। আমরা একটা রেসপন্সিবিলিটি ফিল করি, সেই জায়গা থেকে এটা আছে। কিন্তু আমরা মনে করি নারী শিক্ষার্থীদের ডিসিশনটা তারা আলাদা মেক করতে পারে, যে উত্তরগুলো আমরা আগেও দিয়ে এসেছি। নারী শিক্ষার্থীদের জন্য আলাদা তাদের রাইটস নিয়ে তারা আলাদাভাবে আলাদা সংগঠন করতে পারে, এবং একই সাথে কিছু যেই মোরাল এবং ফিলোসফিক্যাল যে আমাদের গ্রাউন্ড আছে, এই জায়গাটা তো আমার কাছে মনে হয় এভাবে ডিসিশন মেক করাতে আমাদের সুশৃঙ্খলতা, ডিসিপ্লিন এটা আরও বেশি এনশিওর্ড হয় বাকিদের চেয়ে। তো আমাদের কাছে মনে হয় এইভাবে তো আমরা সবার জন্য চিন্তা করার চেষ্টা করছি, সবাইকে ইনক্লুড করছি। আমাদের হেলথ ক্যাম্প হচ্ছে, আমাদের বিভিন্ন এডুকেশন এক্সপো হচ্ছে, সে জায়গাগুলোতে একটা বড় সংখ্যক নারীর প্রেজেন্স থাকছে। আমরা কোনো সার্ভিস যদি অফার করি, কোনো অপরচুনিটি যদি অফার করি, সেটা শুধুমাত্র ছেলেদের জন্য হয় এমন না, আমরা নারীদেরকে ইনক্লুড করি সেই জায়গায়। তো আমরা তো বেনিফিট সবাইকে করতে পারছি, কিন্তু শুধুমাত্র এই ছাত্র শিবিরকে ইনক্লুসিভ করার জন্য নারী নেতৃত্ব ঢুকে আনতে হবে, এটা আসলে অন্যান্য ছাত্র সংগঠনের একটু বেশি চাওয়াই হতে পারে। তারা তো আসলে সেভাবে কাজ করে কিনা, তাদের আসলে কতটুকু ডিসিপ্লিন হারমোনি মেনটেন করতে পারে, সেটা তারা নিজেরাই আত্মসমালোচনা করা উচিত। তারা যেমনটি বলে যে নেতৃত্বের ভাগে যদি আপনি নারীকে না রাখেন, তাহলে সেই নেতৃত্বটা আসলে সে নারীর যে অধিকারের কথা আপনি বলছিলেন, সেটি পুরোপুরিভাবে তারা আসলে চাইতেও পারে না। না, আমরা মনে করি আমরা তাদের যে চাওয়া পাওয়াটা, সে জায়গাটা আমরা আমাদের ছাত্র সংগঠনের জায়গা থেকে
ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা আদায় করার সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু ওই যে একই কনসেপ্ট যে আমরা মনে করি ছাত্রীদের ক্ষেত্রে ছাত্রীরা আলাদা সংগঠন দিয়ে তাদের ছাত্রীরা যেখানে আসলে নেতৃত্বে ছাত্রীরা থাকবে সেই জায়গা থেকে তাদের জন্য তাদের রাইট এনশিওর করাটা তাদের জন্য আরও বেশি সহজ হয়। কিন্তু একটা ছাত্র হিসেবে এই জায়গায় তাদেরকে এনাফ জাস্টিস দেওয়া, এনাফ স্পেস দেওয়া, এই জায়গায় কেউই কখনো ডিসক্রিমিনেশনের বাইরে যেতে পারেনি। সেটা ছাত্রদল বলেন কিংবা প্রগতিশীল ছাত্র সংগঠন বলেন, কেউই পারেনি। তারা চরমভাবে বিশৃঙ্খলা, চরমভাবে এই জায়গায় ব্যর্থ হয়েছে। তো আমরা এই জন্যই মনে করি যে এই ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে তারাই এককভাবে সে জায়গায় পাওয়ারফুল হওয়া উচিত, তাহলেই তাদের রাইটস আসলে এনশিওর হবে। কিন্তু নতুবা এই জায়গায় এইভাবে করলে ডিসক্রিমিনেশনটা আসলে থেকে যাবে। এই জন্য আমরা এই জায়গায় তাদেরকে আরও বেশি অনার দিতে চাই, তাদেরকে আরও উঁচু জায়গায় মনে করি। এই জন্য আমাদের এই জায়গা, এই অবস্থান, এবং আমাদের কাছে মনে হয় এটাতে আমাদের ডিসিপ্লিনটা বেশি এনশিওর হয়। এই জায়গাতে তারা যেমনটা অভিযোগ করে যে ছাত্রীদেরকে নেওয়া প্যানেলে শুধুমাত্র তাদের ভোটগুলোকে নেয়ার জন্য আপনারা দিয়েছেন। না, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেমন ছয়জন সংরক্ষিত আছে, মানে 6টা সরাসরি নারী পোস্ট রয়েছে এবং একই সাথে কার্যকরী সদস্য তো রয়েছেন, সে জায়গায় নারীদের প্রতিনিধিত্ব রয়েছে। আমরা তো এই কনসেপ্টে কখনোই নেইনি, কিন্তু অন্যান্যগুলো তো নেই। অন্যান্যগুলোতে নেই। তার মানে এই না যে আমরা নারী রাইটসের জন্য সেভাবে ইনক্লুসিভ করতে হলে তাদেরকে এইভাবে এম্পাওয়ার্ড করতে হবে। ওই যে আমরা তো মনে করি এটা শুধুমাত্র প্রদর্শনের জন্য তাদেরকে ইনক্লুড করে ইনক্লুসিভ করলাম, কিন্তু তাদের রাইটস এনশিওর করতে পারলাম না। এইরকম চর্চা আসলে বাকিদের হয়, আমাদের হয় না। আমরা আমাদের যতটুকু করতে চাই, যতটুকু করব, সেগুলোর মধ্যে আমরা এনশিওর করব। সেটা একজন থাকলে একজনকে দিয়ে হবে, 6জন থাকলে 6জনকে দিয়ে হবে, কিন্তু কোনো প্রকার অতিরঞ্জন এই জায়গাগুলো আমাদের এই স্পেসে নেই। আবারও আমরা একটু পূর্বের জায়গায় আসতে চাই, যে নির্বাচনের সময় আপনারা যে নির্বাচনী প্রচারণা করেছেন, মানে আপনি তো সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন, মানে আপনার মনে হয় কিনা যে সাধারণ শিক্ষার্থীরা এটা দেখতেও পছন্দ করেছে যে আপনারা জামাতের হয়ে নির্বাচনী প্রচারণা করেছেন? দেখুন, আমার একটা পলিটিক্যাল এজেন্সি আছে, আমি পলিটিক্যালি কনসিয়াস। একজন শিক্ষার্থী অবশ্যই পলিটিক্যালি কনসিয়াস হবে। তা সে বলবে আমি পলিটিক্স পছন্দ করি না, আই হেট পলিটিক্স পলিসি, এটাকে কিন্তু 24-এ কবর রচনা করেছে শিক্ষার্থীরা নিজেই। সুতরাং শিক্ষার্থী মাত্রই পলিটিক্যালি কনসিয়াস হবে। সে তো ভোট দিতে যায়, সে তো চয়েস মেক করে। তো সে চয়েস মেক করার গ্রাউন্ডটা কোথায়? তার অবশ্যই কিছু আইডিওলজি আছে, তার কোনো একটা পলিটিক্যাল পার্টির আইডিওলজির সাথে তার আইডিওলজি, পার্সোনাল আইডিওলজি ম্যাচ করে। সেইভাবেই তো সে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় কিংবা বর্জনীয় হয়। আমার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমার একজন সিটিজেন হিসেবে এবং একজন স্টুডেন্ট হিসেবে, একজন নাগরিক হিসেবে যে ভোট দিবে, সে জায়গাতে আমারও কিছু ফিলোসফিক্যাল গ্রাউন্ড আছে, আমারও কিছু আইডিওলজিক্যাল গ্রাউন্ড আছে, যেটার সাথে জামায়াতে ইসলামীর সবচেয়ে ক্লোজ ম্যাচ করে। বাকিদের চেয়ে জামাত বেটার, আই উড নট সে দ্য বেস্ট, বাট দে আর বেটার। তো এই জায়গা থেকে আমি আমার অবশ্যই এই জায়গায় ন্যাশন বিল্ড আপের ক্ষেত্রে আমি সে জায়গায় তাদের জায়গায় প্রচারণা করা, এটা আমার এটা পার্সোনাল এজেন্সির জায়গা। সমস্যা কোন জায়গায়? আমার ব্যাপারটা এমন না যে আমি তাদের এই জায়গায় প্রচারণা করতে গিয়ে আমি আমার শিক্ষার্থীর অধিকারের ক্ষেত্রে কোনো প্রকার খর্ব করছি, কিংবা আমি আমার শিক্ষার্থীদের কোনো জায়গা থেকে বঞ্চিত করছি, কোনো কিছু চাপিয়ে দিচ্ছি, এমনটা না। আমি মনে করছি আমার শিক্ষার্থীর অধিকারের ক্ষেত্রে অধিকার যদি আরও বাস্তবায়ন করতে হয়, এমন একটি নির্বাচিত সরকার দরকার যারা এই শিক্ষার্থীদের রাইটসের ক্ষেত্রে অনেক বেশি সচেতন, যারা ছাত্র রাজনীতির সুশৃঙ্খলতা ফিরে আনার ক্ষেত্রে বদ্ধপরিকর, সারা দেশের দুর্নীতি দূর করা কিংবা সারা দেশের মানুষের পিসফুলনেসটাকে অনেক বেশি প্রায়োরিটাইজ করবে, তেমন একটা দলের পক্ষে আমার প্রচারণা করাটা ওই মুহূর্তে খুব জরুরি। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আমার সব কিছু সেন্ট্রাল, অ্যাজ এ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ আমার সব কিছু শিক্ষার্থীদের সেন্ট্রিক ছিল, এবং সেই জায়গা থেকে আমার প্রচারণার জায়গাটা ছিল। আপনারা তো করেছেন, মানে এটা একটা পয়েন্ট, কিন্তু তারা এমনটা অভিযোগ করে যে জামাত আপনাদেরকে এক্ষেত্রে ব্যবহার করেছে। না, আমাদের কাছে মনে হয় না যে জামাত ব্যবহার করেছে, কারণ এটা আমাদের ব্যক্তিগত চয়েস ছিল, এবং আমরা খুব কনসিয়াসলি, আমি যেহেতু বলেছি আমাদের প্রত্যেক স্টুডেন্টের পলিটিক্যাল কনসিয়াসনেস থাকা উচিত, আমরাও সেই জায়গা থেকে পলিটিক্যাল কনসিয়াসনেস থেকে এই জায়গাগুলোতে অ্যাপ্রোচ করেছি, এবং আমরা সেটাই বলেছি যে আমরা চেয়েছি এমন একটা সরকার বাংলাদেশে আসুক, যে সরকার আসলে এই যে শিশু ধর্ষণ বেড়ে যাবে না, চাঁদাবাজি বেড়ে যাবে না, নিজ দলের মধ্যে কোপাকুপি, খুনাখুনি এগুলো বেড়ে যাবে না, কিংবা তেলের কৃত্রিম সংকট তৈরি করে বাংলাদেশে মানুষকে ভোগান্তি তৈরি করার থেকে শুরু করে কী পরিমাণ সামাজিক বিশৃঙ্খলা, এরকম একটা বিশৃঙ্খলা আসবে না, সেজন্যই আমাদের তখনকার অবস্থান ছিল। সব কিছু আমাদের অবস্থানের ক্ষেত্রে আমাদের মানসিকতা সবসময় ইতিবাচকই ছিল, এক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। আপনার ব্যক্তিগত প্রসঙ্গে আসতে চাই, ছাত্র শিবিরের সাথে কবে থেকে পথ চলা? দেখুন, আমার ছাত্র শিবিরের সঙ্গে প্রথম আমার যেই কানেকশন মেক করাটা সেটা হলো ক্লাস
ক্লাস 5-এ আমার যখন এটা কি পারিবারিকভাবে? খুব একটা পারিবারিকভাবে বলবো এমন না, পারিবারিকভাবে আমার এই ছাত্র শিবির কিংবা জামাতের সাথে এই এই আহ, এই কাছাকাছি হওয়ার জায়গাটা খুব মানে সৌভাগ্য বলবো যে আমাদের পারিবারিকভাবে এই জায়গাটা ছিল, এটা একটা সৌভাগ্য। কিন্তু ক্লাস 5-এ এই জায়গাতে সুযোগ হয় ছাত্র শিবিরের সংস্পর্শে আসার, এবং এটা একটা আল্লাহর রহমতই বলবো। এমন একটা সময়ে দুরন্তপনা কিংবা কৈশোরের দুরন্তপনা কিংবা যেই বয়সন্ধিকাল থেকে শুরু করে এরপরের যখনই একটা ছাত্রের আসলে জীবনের ক্রাইসিস মোমেন্টগুলো থাকে, নিজেকে হারানোর ভয় থাকে, সেই সময়গুলোতে ছাত্র শিবির আসলে শিক্ষার্থীদের জন্য একটা অন্যতম একটা পাথে হয়ে দাঁড়ায়। তো আমার জন্য আমার ক্লাস 5-এই প্রথম ছাত্র শিবিরের কর্মী হওয়ার মাধ্যমে এই জায়গাটা শুরু হয়, এবং এরপর থেকে আর কখনো মনে হয়নি যে এই জীবনে ছাত্র শিবিরের সে বড় কোনো বন্ধু কেউ হতে পারে একটা এই যে আপনি বলছিলেন যে এত বড় একটা সংগঠন, আপনাদের অনেক কিছুই বলছিলেন, মানে ক্লাস 5-এ পড়ে মানে এত বড় একটা সংগঠন বোঝার যে সক্ষমতা, মানে এটা কি তখন তৈরি হয়েছিল আপনার? দেখুন, আমি এখন মাস্টার্সের শেষের দিকে। আমার এখনকার ছাত্র শিবিরের রোল অ্যান্ড কন্ট্রিবিউশন আর তখন ক্লাস 5-এর রোল অ্যান্ড কন্ট্রিবিউশন কিন্তু সেম না। ক্লাস 5-এর একটা শিক্ষার্থীকে কখনো একটা ছাত্র সংসদের নেতৃত্ব দেওয়া, ক্যাম্পাসে মিছিল মিটিং করা, এরকম কোনো রোল রেসপন্সিবিলিটি তাকে থাকা হয় না। আমাকে তখন যখন ক্লাস 5-এ তখন মানে ওই সময় আপনাকে কোন জিনিসটা প্রভাবিত করেছে? ছাত্র শিবিরের ভাইদের সাথে তখন কথা হতো, তখন তিনি আমার পড়াশোনার খোঁজ খবর নিতেন, আমি নামাজ পড়েছি কিনা সেগুলোর খোঁজ খবর নিতেন, আমি ভালো বন্ধুদের সাথে মিশছি কিনা, আমি বাবা মার সাথে ভালো আচরণ করছি কিনা, আমার মোরাল ডেভেলপমেন্টের জায়গাগুলো নিয়ে ফোকাস করতেন। তখন এমনটা ছিল আমার চারপাশে, এমন মোটিভেটেড একটা এনভায়রনমেন্ট ছিল যেটা আমাকে আসলে নেগেটিভ দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট উপাদান ছিল। সেই জায়গাগুলোতে ওনারা বা ছাত্র শিবির আমার গাইড হিসেবে ছিল। ছাত্র শিবির আমার মোরাল ডেভেলপমেন্টের জায়গাটার দায়িত্ব নিয়েছিল, যে দায়িত্বটা স্কুলে আমার অভিভাবকও নিতে পারে না। আমি যখন বাসা থেকে বের হয়ে যাই, সেই দায়িত্বটা ছাত্র শিবির নিয়েছিল। বের হওয়ার পরে আমার মোরাল ডেভেলপমেন্ট, আমি আমার নৈতিক জায়গায় ঠিকঠাক আছে কিনা, আমি আমার ওভারঅল জায়গাটা ঠিকঠাক আছে কিনা, সেই জায়গাটা ছাত্র শিবির নিয়েছে। তখন তো আমাকে এমন কোনো জায়গায় ধাবিত করেনি, এমন কোনো দিকে দেয়নি। তো সেই জায়গাটা অবশ্যই আমার আকৃষ্ট হওয়ার জায়গাটা ছিল। সেই যখন ক্লাস 5-এ জায়গাটায় পড়তেন তখন আপনি হচ্ছে, সেটা কত সাল ছিল? 2010। আপনি কি ওপেনলি ছাত্র শিবির করতেন তখন থেকে, নাকি আসলে নিজের পরিসরে ছিলেন? দেখুন, এটা তো আসলে আমি যদি ছাত্র শিবিরের এখানে একটু কন্টেক্সট টানতে চাই, জুলুমের পিরিয়ডটাকে যদি একটু ডিভাইড করতে চাই, 2006 সাল থেকে 16 সাল পর্যন্ত ছাত্র শিবির কিন্তু বাংলাদেশে খুবই দুর্বারভাবে ছাত্রদের অধিকার কিংবা ন্যাশনাল পলিটিক্সের কন্ট্রিবিউশনের ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছিল। তাদের ছাত্র শিবিরের এমন ভূমিকা ছিল রাজপথে যে কোনো অন্যায় বিচারের বিরুদ্ধে, যে স্বয়ং পুলিশ, রাষ্ট্র পর্যন্ত ভীত ছিল ছাত্র শিবিরের অবস্থানের কারণে। তেমন একটা সময় 16 সালের পর থেকে ছাত্র শিবিরের একটা 24 সাল পর্যন্ত যদি একটা পিরিয়ড বলি, এই সময়টা ছাত্র শিবিরকে অনেক বেশি তার নিজের পরিচয় থেকে দূরে থাকতে হয়েছে। তো আমি এমন একটা সময় দেখেছি, আমি 2006 সালের 28 অক্টোবর ছিল আমার জীবনের সবচেয়ে প্রথম একটা ভয়াবহ অভিজ্ঞতা। 2006 সালের 28 অক্টোবর আমি দেখেছি কীভাবে ঢাকার রাজপথে সাপের মতো পিটিয়ে ছাত্র শিবিরের ভাইদেরকে হত্যা করা হয়েছিল, সেই অবস্থাটা দেখেছি। এরপর সাইদি সাহেবের রায় কিংবা শাপলা চত্বর গণহত্যা, এই সময়টা পুরোটা ওই সময় দেখেছি। তো সেই সময়টায় দেখেছি কীভাবে ছাত্র শিবির আসলে নির্যাতন নিপীড়নের বিভিন্ন জায়গায় শিকার হয়েছে। তো আমার সেই জায়গা থেকে পরিবেশটা এমনই ছিল, বাকিদের সবার জন্য যেমন ছিল, আসলে সেভাবে প্রকাশ্যে এই জায়গাটার বলা মতো কোনো পরিস্থিতি ছিল না। কিন্তু আমার নিজের বন্ধুবান্ধব পরিসরে কিংবা নিজের যেই সোসাইটাল পেরিফেরি ছিল, সে জায়গায় অবশ্যই এটা সেভাবেই পরিচিত ছিলাম। আপনি বলছিলেন যে ছাত্র শিবিরকে পুলিশ ভয় পেত, কেন পেত? ছাত্র শিবিরকে যে কোনো অন্যায়ের প্রতিবাদকারী কিংবা অন্যায়ের ক্ষেত্রে যারা মৃত্যুকে ভয় পায় না, তাদেরকে সবাই ভয় পায়। সেটা হতে পারে, অনেকে তো অভিযোগ করেন যে আপনারা ককটেল ফুটাতেন, তারপর হচ্ছে আপনারা রক টক কাটেন। এগুলো তো বরাবরই অভিযোগ করা হতো, এবং এই সময়ে এসে যে এগুলো আসলে কতটা ভিত্তিহীন সেটাও আসলে মানুষের কাছে প্রমাণিত। ছাত্র শিবিরের ভয়ের জায়গাটা এখানেই এখনও থাকা উচিত সবার। ছাত্র শিবির অন্যায়ের ক্ষেত্রে বলিষ্ঠ। আর আপনার যখন, মানুষের তো ভয় পাওয়ার অনেক জায়গা থাকে, কেউ ভয় পায় তার পথ চলে যাওয়ার, কেউ তার মোরাল স্ট্যান্সে এই কাজটা করবো কি করবো না সেটা ভাবে, আমার নেতা আমার প্রতি সন্তুষ্ট হবে কি হবে না, আমার পথ থাকবে কি থাকবে না, আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে কি যাবে না, আমার জীবন থাকবে কি থাকবে না। ছাত্র শিবির ভয় পায় এই জিনিস, আমার আল্লাহর সন্তুষ্টি আসবে কি আসবে না, আমার আল্লাহ আমার এইটাতে কি
খুশি হবেন নাকি নারাজ হবেন। এই কনসেপ্ট যখন, এই মোরাল ডেভেলপমেন্ট যখন একটা মানুষের মধ্যে তৈরি হয়ে যায়, তখন তার তো দুনিয়ায় আসলে ভয় ভীতি বলতে কিছু থাকে না। এই মোরাল ডেভেলপমেন্টে ছাত্র শিবির একদিনে তৈরি করে না, ধীরে ধীরে সেই ক্লাস 5-এর মধ্যে যেভাবে আসলে একটা শিক্ষার্থীকে শুধুমাত্র তার ওই সময়ের চাহিদা অনুযায়ী যেভাবে মোরাল ডেভেলপমেন্ট করে, একটা স্টুডেন্ট যখন টিনেজে থাকে তখন তাকে যেভাবে সঙ্গ বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক করে, এই সময় এসে তাকে রাষ্ট্র সমাজ নিয়ে যেভাবে এনলাইটেন করে, এসব কিছুর মাধ্যমে তৈরি হয়। এবং আল্লাহ ভীরুতা যেখানে একদম প্রাইম কনসার্ন থাকে, এগুলো থাকার পর আসলে যে কেউ ছাত্র শিবিরকে ভয় পাবে যদি সে অপরাধী হয়ে থাকে। আপনাকে প্রথমে অভিনন্দন যে আপনি বেশ কিছুদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আপনার সহধর্মিণীর যে পরিচয় একটু জানতে চাই। জি আলহামদুলিল্লাহ, আমার গত রমজানে 6ই মার্চ আমার আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ। প্রতিটি মানুষের জীবনে এটা খুবই সিগনিফিক্যান্ট একটা জায়গা থাকে। আমার ক্ষেত্রেও সেই সিগনিফিক্যান্ট, এবং আমার কাছে মনে হয় আল্লাহ আমাকে রহমত বরকতে সবটুকু দিয়ে পরিপূর্ণ করেছেন। আমাকে অবশ্যই সাকিনা দান করেছেন। আমার যিনি সহধর্মিণী তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা নিয়ে 3য় বর্ষে পড়াশোনা করছেন, এবং গত কয়েকদিন আগে আমার পারিবারিকভাবে সেই আনুষ্ঠানিক কার্যক্রমটি সম্পন্ন হয়েছে। এই যে বিয়ের সিদ্ধান্ত, এটা কি শিবির থেকে নাকি পরিবার থেকে? বিয়ের সিদ্ধান্ত শিবির থেকে, বিয়েটা পারিবারিকভাবে হয়েছে এবং পারিবারিক এফোর্টের। আমরা তো জানি যে সচরাচর ছাত্র সংগঠনগুলো আসলে চায় না যে তাদের নেতৃত্ব পর্যায়ে যারা থাকে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে। না, এই ধারণা খুব একটা সঠিক না আর কি। বিয়ের ক্ষেত্রে আমাদের জায়গাটা খুবই সহজ, এবং এমন একটা কাজ আমার কাছে মনে হয় বিয়ের জায়গাটা আরও সহজ করা উচিত। কিন্তু একই সাথে এই বিয়ে যেহেতু একটা বড় দায়িত্ব, এবং একই সাথে যারা এই বিপ্লবের চেতনা লালন করেন, একটা সমাজ সংস্কার, রাষ্ট্র সংস্কার, একটা বাংলাদেশ কিংবা উম্মার পরিবর্তনকে সাধনের একটা মানসিকতা লালন করেন, তাদের কোনো একদিকে ঝুঁকে যাওয়া উচিত না। কয়েকদিন আগে আমরা সাদিক কায়েমের বিয়েতে একটা দেখতে পেয়েছিলাম যে বিয়ে না বিপ্লব, বিপ্লব বিপ্লব। আবার আরেক পক্ষ বলবেন বিপ্লব না বিয়ে, বিয়ে বিয়ে। কোনো দিকে আমার কাছে মনে হয় কোনো দিকে ঝুঁকে যাওয়া উচিত না, ব্যালেন্সটাই উচিত। ব্যালেন্স করলেই তখনই আসলে আমরা যারা আদর্শিকভাবে স্পিরিটেড তারা সে জায়গায় সফল কাম আল্লাহর সন্তুষ্টি পেতে পারেন। কিন্তু কোনো একদিকে যদি বেশি ঝুঁকে যাওয়া হয়, তখন আমার কাছে মনে হয় হকটা একদিকে না একদিকে নষ্ট হয়। আপনি বলছিলেন যে বিয়ে একটা দায়িত্ব, তো আপনার তো আরও 2টা দায়িত্ব আছে, একটা হচ্ছে ছাত্র শিবিরের, একটা হচ্ছে ছাত্র সংসদের। এখন কিছুটা আসলে ভারী ভারী লাগছে কিনা? দেখেন, আমার বিয়েটা হয় রমজান মাসে। আমার 7 দিনের মানে খুবই অল্প সময়ের মধ্যেই আসলে এই বিয়ের ফয়সালাটা হয়ে যায় আর কি, আল্লাহর পরিকল্পনা অনুযায়ী। আর সর্বশেষ যখন বিয়ের অনুষ্ঠানটা হয়, আমার থিসিস সাবমিশনের সময় ছিল। থিসিস সাবমিশন অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু একটা অনিবার্য কারণবশত ডিপার্টমেন্ট এটা পিছিয়ে অনেক দূরে নেয়। আমার 7 তারিখ ছিল থিসিস জমা, 9 তারিখ থিসিস সাবমিশন ছিল। আমার 10 কি 11 তারিখের দিকে বিয়ের অনুষ্ঠান, এবং এরপর আবার একদিন পরে আমার থিসিসের ডিফেন্স। এমন একটা সময়, একাডেমিক সময়, আবার একই সাথে ক্যাম্পাসেও সংগঠনের দায়িত্ব কিংবা স্টুডেন্ট ইউনিয়নের দায়িত্ব সব কিছু একসাথে ছিল। আমার কাছে মনে হয় এই জায়গাগুলো আপাত দৃষ্টিতে দেখলে মনে হতে পারে এই দায়িত্বের ভার অনেক 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 টন টন ওজনের, কিন্তু যদি আল্লাহর উপর আস্থা রেখে এই সবগুলোকে চেষ্টা করে যাওয়া হয় নিজের সর্বোচ্চটুকুর দিকে, তখন আল্লাহ এই কাজগুলো সহজ করে দেন আর কি। আপনি ছাত্র শিবিরের নেতা, একই সাথে ছাত্র সংসদেও আছেন। আপনার সামনে কিন্তু একটা ভালো একটা সম্ভাবনা অনেকেই যেমনটি বলেন যে ছিল, তারপরেও আপনি কোন উপলব্ধি থেকে আসলে বিয়েটা করলেন? দেখুন, আমি কখনো এই বিয়ের জায়গাটাকে এই জায়গায় কন্ট্রাডিক্ট করতে চাই না। অনেকে তো বলে যে কেরিয়ার করার পরে বিয়ে, এখন তো রাজনীতিটা অনেকটা কেরিয়ার হয়ে গেছে। না, এই রাজনীতির ক্যারিয়ার কনসেপ্টে আমার একটা আপত্তি আছে। মানে রাজনীতি একটা সেবা। কেউ যদি সেবার মানসিকতা নিয়ে রাজনীতি করে, তখনই আসলে মানুষ উপকৃত হতে পারে। কিন্তু কেউ যদি রাজনীতিকে ক্যারিয়ার করতে চায়, তখন তার পদে পদে ভুল করতে থাকে, তখন সে ব্যবসায়ী হয়ে যায়, মোর দেন পলিটিশিয়ান, মোর দেন বিজনেসম্যান হয়ে যায় আর কি। তো যেটা থেকে আমার কাছে মনে হয় বিয়ের সিদ্ধান্তটা একটা বরকতের সিদ্ধান্ত। বিয়েটা মানুষের জীবনকে শুধু এনহান্সই করবে, বুস্ট আপ করবে। ওই যে বললাম যে কোনো একদিকে বেশি ঝুঁকে যাওয়া সেটা আসলে ক্ষতির কারণ হবে, কিন্তু বিয়ে সবসময় বরকতের, এবং এই জায়গার ক্ষেত্রে ক্যারিয়ারের সাথে কোনো প্রকার কন্ট্রাডিকশনের কিছু নেই। কারণ এটা আপনি আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই তো অবশ্যই এই বড় একটা কাজ সম্পাদন করেছেন। সে জায়গায় আল্লাহর সন্তুষ্টি থাকলে বাকি কোনো কাজ আল্লাহর পরিকল্পনা অনুযায়ী চলবে। আপনার পরিকল্পনা তো এখানে এভাবে কন্ট্রাডিকশন তৈরি করবে না। যারা আপনার অনুজ আছে তাদেরকে কি বলতে চান? অনুজদের বলবো, অবশ্যই বিয়ে একটা বড় দায়িত্ব। এই দায়িত্ব নেয়ার মানসিকতা সামগ্রিকভাবে
বিল্ড আপ করতে পারলে অবশ্যই বিয়ে দ্রুত করে নেওয়া উচিত। এটাতে অবশ্যই আল্লাহর রহমত থাকে, এবং যে সামাজিক পার্সপেক্টিভ সে জায়গায় বিবেচনা করে এটিকে এই চ্যালেঞ্জ হিসেবে নিয়েও করা উচিত। কিন্তু ওই যে যারা আদর্শিক মতাদর্শ লালন করেন বা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখেন, এমন একটা জায়গায় কোনোভাবেই এটিকেই একটা বিপ্লবের একটা অংশ হিসেবে করে নেওয়া উচিত। কিন্তু যদি কোনো প্রকার কন্ট্রাডিকশনের সুযোগ থাকে, তখন সেই বিয়েটা রহমতের চেয়ে বরং দেখা যাবে আরও বেশি আল্লাহর অসন্তোষের কারণ হয়ে যেতে পারে। সুতরাং বিয়ে, বিপ্লব সব কিছুকে একসাথে একতালে নিয়ে যদি আগানোর মানসিকতা থাকে, তখন আল্লাহ এই বিষয়গুলো সহজ করে দেবেন, এবং আপনিও আপনার দুনিয়ার কন্ট্রিবিউশনে একা না, একসাথেই কন্ট্রিবিউশন রাখতে পারবেন আর কি। অনেকেই বলেন, সমালোচনা করেই বলেন যে ছাত্র শিবির তারা আসলে ছাত্রী সংস্থার বাইরে বিয়ে করেন না। তা আপনি যে বিয়ে করলেন, আপনার মোটিভটা কী ছিল পাত্রী বাছাইয়ের ক্ষেত্রে? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়ম যেভাবে বাছাই করার পলিসি দিয়েছেন সেভাবেই ছিল, এবং শুধুমাত্র এটার জন্য যে একেবারে একটা নির্দিষ্ট পেরিফেরিতেই কনসার্ন থাকতে হবে এমন কোনো জায়গা ছিল না, এবং সেই জায়গা ছিল না বলে আল্লাহ সবশেষ এমন একটা ম্যাচই দিয়েছেন যে ম্যাচ আসলে হয়তো ধারণারও বাইরে, আলহামদুলিল্লাহ। সুতরাং এই জায়গা থেকে এই যে মিথগুলো রাখা হয়, এগুলো আসলে প্রচলিত মিথ। যারা রাজনৈতিকভাবে তর্ক করতে পছন্দ করেন তারা এগুলোকে খুব মুখরোচক উপাদান হিসেবে করেন। তবে বিয়ের জায়গাটা সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যেভাবে করা হয়েছে ঠিক সেটাই ফলো করা উচিত। সেটা ফলো করার ক্ষেত্রে যদি কোনো প্রকার অন্যরকম মানসিকতা থাকে, সেটা আসলে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কিছুই হবে না। আমাদের এই অনুষ্ঠান নিশ্চয়ই ভাবিও দেখবেন, তো তাকে কি বলতে চান? মানে কোনো আবদার আছে কিনা, বা থাকে না এরকম? না, আবদারের জায়গাটা আসলে খুবই একটু লজ্জার জায়গা। আবদারের জায়গা নাই আসলে তেমন। তিনি আলহামদুলিল্লাহ আল্লাহর আমি যেভাবে যে স্বপ্ন লালন করি, আমার স্বপ্নটা যেই আদর্শিক সমাজ গঠন, একই সাথে এমন একটা পরিবার গঠন, এমন একটা সিলসিলা রাখা যে সিলসিলার এই স্বপ্নটাকে একটা বড় অনেক দূর নিয়ে যাবে, এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে একটা বড় কন্ট্রিবিউশন রাখবেন। তিনিও সেই মানসিকতা লালন করেন, এবং এই মানসিকতার জন্য ওনাকে ধন্যবাদ। এখন আমরা একটু আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির প্রসঙ্গে আসতে চাই। সেটি হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেশ একটা সময় ধরে আপনারা রাজনীতি করতে পারেন নাই, মানে এর পেছনে কারণটা কি ছিল? এর পেছনে কারণটা যদি মোটা দাগে বলি, যে এই ক্যাম্পাসে ছাত্র শিবিরের সাথে প্যারালালি কম্পিটেন্ট কোনো ছাত্র সংগঠন তারা আসলে টিকে উঠতে পারেনি, এবং ছাত্র শিবিরকে তারা তাদের নিজেদের থ্রেট হিসেবে নিয়ে নিচ্ছে, যেটা আসলে দুঃখজনক। আমরা কখনো কারো আসলে থ্রেট হতে চাই না। আমরা চাই কম্পিটেন্ট হন আপনি। আমার পলিসি হলো স্টুডেন্টদের ওয়েলফেয়ার। আমি স্টুডেন্টরা কীভাবে বেনিফিটেড হবে, স্টুডেন্টদের সমস্যাগুলো দূর করব কীভাবে, সেগুলো নিয়ে চিন্তা করি। আমার জায়গাটা আমি পরিশুদ্ধ রাখতে পারছি, কিন্তু আপনি চিন্তা করেন আমি কিভাবে জুনিয়রদেরকে আমার নিজের নেতা বানাবো, মানে কর্মী বানাবো, পিছু পিছু রাখবো, আমি কোন দোকান থেকে বাকি খাবো, বাকি খেয়ে টাকা দেবো না, ওই ডিশের টেন্ডার নিব, ওই রাস্তার টেন্ডার নিব, এরকম চিন্তাভাবনা থাকে। আপনার সাথে আমার কীভাবে কোঅপারেশন হবে? সেই জায়গা থেকে আদর্শিকভাবে একই সাথে একটা মানে মতবিরোধের একটা জায়গা তারা তৈরি করে ফেলেছে, অথচ এই জায়গাটা খুবই অনৈতিক ছিল। সেই জায়গা থেকে ছাত্র শিবিরকে তারা থ্রেড হিসেবে নিয়ে এই ক্যাম্পাস থেকে তারা তাদের অপকর্মের রাস্তাটা পরিষ্কার করতে চেয়েছে। এর বাইরে আসলে আর কোনো কারণ নাই, এবং ছাত্র শিবিরকে আসলে এই জায়গায় কার্যত কাজ করতে বাধা দেওয়া হয়েছে। নিষিদ্ধ করা তো হয়নি, অফিসিয়ালি তেমন কোনো ডকুমেন্ট নেই, নিষিদ্ধ করা হয়েছে। কার্যত একটা বড় সময় আমরা বলবো ছাত্র শিবিরকে কাজ করতে বাধা দেওয়া হয়েছে, এবং একই সাথে শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে ছাত্র শিবির থেকে উপকৃত হওয়ার ক্ষেত্রে। তেমন একটা সময় পেরিয়ে ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 29 অক্টোবর 2024 থেকে তারা আবার পুনরায় কার্যক্রম শুরু করে এবং অব্যাহতভাবে শিক্ষার্থীদের সমস্যার সমাধানে ক্যাম্পাসের জন্য একটা ভালো কন্ট্রিবিউশন রাখার ক্ষেত্রে ছাত্র শিবিরের প্রত্যেক স্তরের ভাইরা কাজ করে যাচ্ছেন। আমাদের কাজের পলিসি এটাই, আমাদের কাজের পলিসি এইভাবেই কাজ বন্ধ হলো, মানে আপনাদের কাজটা বন্ধ হলো, এটা কবে থেকে? এটা প্রায় 35 বছর আগে। মানে প্রেক্ষাপটটা কি ছিল তখনকার? প্রেক্ষাপটটা কবির হত্যাকাণ্ডের, ছাত্রদল নেতা কবির হত্যাকাণ্ডের ইস্যুতে ছাত্র শিবিরের উপর দায় চাপানো হয়। সে জায়গায় বরাবর ব্যাপারটা এমনই হয় যে ছাত্র শিবিরের যখন কোনো জায়গায় প্রতিরোধ করতে যায়, কোনো হামলার প্রতিরোধ করতে যায়, তখন দায়টা এসে যায় ছাত্র শিবিরের উপর। তো একই রকম একটা ঘটনার ক্ষেত্রে কবির হত্যাকাণ্ড, যেটা আমরা জানি যে তারা
তৎকালীন ভাইদের থেকে শুনেছি তারা নিজেদের হামলাতেই তাদের আসলে অন্তর্কন্দলের কারণে কবির হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কিন্তু সেই জায়গাটাকে পুরোপুরি তখনকার প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্র, মিডিয়া সব কিছু ফ্রেম করে এমন একটা গ্রাউন্ড তৈরি করেছে যে সেটা পুরোপুরি ছাত্র শিবিরের উপর দায় দিয়ে তাদেরকে এই ক্যাম্পাস থেকে কার্যত নিষিদ্ধ করে দেওয়া হয়। এমন একটা গ্রাউন্ড তৈরি করা যেটা আসলে আমরা আওয়ামী আমলেও দেখেছি যে বিভিন্ন রকম ফ্রেমিং করা। সে সময়কার অবশ্যই তৎকালীন বিএনপি ছাত্রদল এই জায়গাটায় তখন ভূমিকা পালন করেছে। এরপরেও তো আপনারা 2001 থেকে 6 তাদের সাথে ছিলেন, মানে তখনও কি রাজনীতি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের? না, তখনও আসলে ছাত্র শিবির তার স্বাভাবিক কার্যক্রম করতে পারেনি, যেটা দুঃখজনক। একটা বড় সময় যখন 2001 থেকে 6 সাল 4 দলীয় ঐক্য জোট, বিএনপি জামাতের জোট ছিল, ক্ষমতা ছিল, তখন আসলে সেভাবে করতে পারেনি। এবং এটা আমার কাছে মনে হয় যেটা ওই যে ছাত্র শিবিরকে ক্যাম্পাসে নেওয়া, গ্রহণ করা, স্পেস তৈরি করে দেওয়া, সেটা আসলে যে কারোর জন্যই সমস্যাজনক, যারা আসলে সুস্থ গুড পলিটিক্সটা করতে চায় না। তো তখনও এই কারণেই সেই গ্রাউন্ডটা তৈরি হয়নি, যে গ্রাউন্ডটা 24-এর বিপ্লবের মাধ্যমে তৈরি হয়েছে। আপনারা মানে যারা শিবির করেন তারা একটি বক্তব্য এভাবে দেন যে জাবিতে যদি অতিথি পাখি থাকে তাকে হত্যা করলে তার বিচার হয়, কিন্তু শিবির হত্যা করলে বিচার হয় না। মানে এটি কি কোনো গাল গল্প বা এরকম কোনো কিছু কি না যে জাস্ট একটা ইমোশন ক্রিয়েট করার জন্য আপনারা বলেন? কোনো গল্প আছে কি এর পেছনে? ব্যাপার হলো শিবিরের পাশে দাঁড়ানোর শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বলবো সেটা না, সারা বাংলাদেশেই ছাত্র শিবিরের পাশে দাঁড়ানোর, ছাত্র শিবিরকে মারার পর ছাত্র শিবিরের পাশে দাঁড়ানোর কোনো প্রকার গ্রাউন্ড ছিল না। মানে ছাত্র শিবিরকে মারা এমনভাবে জায়েজ অবস্থা তৈরি করা হয়েছে যে ছাত্র শিবিরের পাশে কেউ দাঁড়াবে, ছাত্র শিবিরের পক্ষে সমর্থন দেবে, সেই রকম কোনো প্রকার অবস্থা রাখা হয় নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কবির হত্যাকাণ্ডের পর আমাদের 94 আমাদের কামরুল ইসলাম ভাইকে শহীদ করা হয়। দায় ছিল মানে শুধুমাত্র এটুকুই অভিযোগ যে ওনার পকেটে একটা রিপোর্ট বই পাওয়া গেছে, ছাত্র শিবিরের রিপোর্ট বই পাওয়া গেছে, সেটার দায়। ওনার আর কোনো অভিযোগ নেই, আর কোনো প্রকার ফ্ল নেই, ওনার কোনো প্রকার ফল্ট নেই। সেজন্য ওনাকে সারা রাতভর ভাসানী হলে মেরে রাত ভোরবেলা ঢাকা আরিচা মহাসড়কে ফেলে যাওয়া হয়েছে। কেউ আওয়াজ তোলে নাই। গত 17টা বছর আওয়ামী আমলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 7 জন খুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় 5 জনের মতো খুন হয়েছে। সারা বাংলাদেশে ছাত্র শিবিরের ভাইদেরকে কুপিয়ে মারা হয়েছে, বিভিন্নভাবে হত্যাকাণ্ড করা হয়েছে। কখনো না মিডিয়া কখনো ছাত্র শিবিরের পাশে দাঁড়িয়েছে, না সাধারণ শিক্ষার্থীদেরকে দাঁড়াতে দেওয়া হয়েছে, না কোনো রাষ্ট্রের অন্য কোনো এন্টিটি পলিটিক্যাল পার্টিকে দাঁড়াতে দেওয়া হয়েছে। এমন একটা কন্ডিশন তৈরি করা হয়েছে যে ছাত্র শিবিরকে তারা ভীতিকর রূপে উপস্থাপন করেছে। এটার কাজটা দুইভাবে করেছে। প্রথমত, ছাত্র শিবিরকে কারো কাছে আসতে দেওয়া হয়নি। ছাত্র শিবির যে আসলে একটা তাদের স্ট্রাকচার যে আসলে স্টুডেন্ট ফ্রেন্ডলি, এই জায়গাটাকে তারা পরিচিত করতে দেয়নি। দ্বিতীয়ত, ছাত্র শিবিরকে নির্মূল পলিসির করার মাধ্যমে একের পর এক হত্যা, গুম, খুন, ক্রসফায়ার সব কিছুর মাধ্যমে ডমিনেটেড করে রাখার চেষ্টা করা ছিল। এই সব কিছুর কারণে আমার কাছে মনে হয় এমন একটা পরিস্থিতি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল যে নামাজ পড়ার সন্দেহে তখন ক্লু মেলানো হতো যে ছেলে নামাজ পড়ে, তার মানে তার ট্রেডগুলোতে শিবিরের ট্রেড আছে কিনা। ছেলে দাড়ি রাখে, প্যান্ট শার্ট পরে কিন্তু পাঞ্জাবি পরে না, তার মধ্যে কোনো শিবিরের ট্রেড আছে কিনা। মানে এইগুলো তো বেসিক মুসলিম ট্রেডগুলোর মধ্যে থেকে তাদের শিবির ট্রেডগুলো খোঁজা সহজ হয়। কী পরিমাণ ভ্রান্ত ধারণার মধ্যে ছিল। এমন অবস্থা হতো যেটা বলি ছিল, শুধুমাত্র নামাজ পড়তে গিয়েছিলেন ভাসানী হল মসজিদে, সেখান থেকে তাকে ফলো করে তার পকেটে শিবিরের রিপোর্ট বই পাওয়া গেছে, তাকে হত্যা করা শেষ। এখানে রাষ্ট্রের আইন কোথায়? এখানে তার অভিযোগের জায়গাটা কোথায়? এরকম একটা অবস্থা যখন হয়, তখন ছাত্র শিবিরের পাশে দাঁড়ানোর যখন কেউ থাকে না, তখন তো অবশ্যই এমন একটা পরিস্থিতি তৈরি হয়। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে অতিথি পাখি মারলে আসলেই সে জায়গায় একটা অপরাধ হয়। যে জায়গায় আসলে কুকুর, বিড়াল মারা গেলে সবাই প্রাণীর প্রতি এতটা সচেতন যে সেটার বিচার নিয়ে অনেক কনসিয়াস হয়ে যান। কিন্তু ছাত্র শিবিরের জন্য এমন কোনো জায়গা কখনোই ছিল না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কেউ ছাত্র শিবিরের পাশে দাঁড়াবে। এই জায়গা থেকে এটা একটা জায়গা, এটা কোনো প্রকার মিথ নয়। এটা তৎকালীন যারা ছিলেন তারা এই জায়গাগুলো খুব ভালোভাবে উপলব্ধি করতে পারেন। এখন এই সময় এসে অনেকে এগুলোকে অনেকভাবে ফ্রেমিং করে, মকারি করে এই জায়গাগুলোকে খুব জায়গায় উপস্থাপন করতে চান, কিন্তু আমরা জানি এই পদগুলো কতটা। আপনি বলছিলেন যে আপনারা দীর্ঘ সময় ধরে আসলে কাজ করতে পারেনি সেভাবে, স্পেসটা ওইভাবে ছিল না। তাহলে আপনারা কাজটা কীভাবে করতেন? ছাত্রদল যেমনটা বলে যে আপনারা আসলে গুপ্তভাবে কাজ করেছেন বা গুপ্ত ছিলেন। ছাত্রদলের মূল এই অভিযোগের জায়গাটা নিয়ে যদি আসি, তারা অভিযোগ করে যে ভিন্ন ছাত্র সংগঠনের মধ্য দিয়ে
ঢুকে তারা ছাত্র শিবির নাকি তাদের ন্যাচারাল পলিটিক্স রান করেছে। অথচ দেখেন, আমি একটু আগে বলেছি যে 6 সাল থেকে 16 সাল পর্যন্ত রাজপথে শিবির কি পরিমাণ সরব ছিল, যে 28 অক্টোবর এসেছে, বারবার গুম খুন ক্রসফায়ার হয়েছে, আমাদের এখনও 7 জন ভাই এখনও গুম, ওনাদের কোনো খোঁজ পাওয়া যায় না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে রক্ত ঝরেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো একটা হলের নিচে মামুন ভাইকে জবাই করে হত্যা করেছে, এরকম অহরহ ঘটনা ছিল। সারা দেশ ঝিনাইদহ মৃত্যু উপত্যকা হয়ে গিয়েছিল। আমার নিজের জেলা নোয়াখালী একদিনে 7 জনকে গুলি করে হত্যা করেছে, এমন ঘটনা ঘটেছে। সারা দেশে যখন এমন অবস্থা, তখনও ছাত্র শিবির 16 সাল পর্যন্ত সরব। এবং ইভেন 16 সাল থেকে 24 সাল, যে সময়টাতে ছাত্র শিবির তার প্রকাশ্য কার্যক্রম কম করতে পেরেছে, সে সময়ও ছাত্র শিবিরের শোডাউনগুলো দেখবেন বিভিন্ন দিবসে, বিভিন্ন প্রতিবাদ মিছিলে আমাদের পেজগুলোতে এখনও জল জল করে আছে। সেগুলো ছাত্র দলের চেয়ে বেশি, বা এখন যারা আমাদেরকে অভিযোগ দিয়ে তাদের চেয়ে কয়েক গুণ বেশি। সমস্যা একটাই, তারা তবু এখানে গুপ্ত বলবে। আমরা ভেবেছিলাম যে আওয়ামী লীগ তো তাদের সিআরআই কিংবা আরও অনেকগুলো উইংস দিয়ে 2টা জিনিস নিয়ে আঘাত করার চেষ্টা করে, এক হলো মুক্তিযুদ্ধ, 2 হলো এই গুপ্ত। আমরা খুবই দুঃখজনক যে নতুন কোনো পলিসি তারা এখন পর্যন্ত জেনারেট করে আওয়ামী লীগও যেতে পারে নাই, এখন এই যে বর্তমানে আসছে তারাও আসলে করতে পারতেছে না। কিন্তু ছাত্র শিবির সবসময় মাঠে ছিল, এবং যারা অভিযোগ দেয় যে গুপ্তবৃত্তির, তাদের অবস্থাটা দেখেন। আমাদের বিরুদ্ধে যতগুলো অভিযোগ দেয় ছাত্রলীগের ক্ষেত্রে, এগুলো কোনো প্রকার কনক্রিট ডকুমেন্ট তারা উপস্থাপন করতে পারে না, অর্ধেক ভাষা ডকুমেন্ট। অথচ তাদের, আমার নিজের বিশ্ববিদ্যালয় প্রায় অর্ধশতাধিক ছাত্রলীগকে পুনর্বাসন করে ছাত্রদলের কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 70-এর অধিক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে, বিভিন্ন জায়গাগুলোতে কমিটিগুলো দেখেন, জেলা মহানগর কমিটিতে ছাত্রলীগ ভরপুর, পাশাপাশি রাখা আছে একেবারে কমিটির পদ আর তাদের পদ। এইগুলো থাকার পর তাদের কেমন প্রকার নির্লজ্জ বেহায়া হলে অন্য একটা সংগঠনকে গুপ্ত বলে, যেখানে নিজেরই আসলে। আমরা দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারির ডিম নিক্ষেপের যে ঘটনা, সেখানে পরবর্তীতে ছাত্রদল থেকে অভিযোগ করা হলো যে সেখানে সেই সময় 2 জনের কাছে অস্ত্র পাওয়া গেছে, তারা ছাত্র শিবিরের। এ ব্যাপারে কি বলবেন? এটা খুবই দুঃখজনক। মানে এমন একটা অবস্থা, ছাত্রদলের সেন্ট্রাল পেজে ঢুকলে অথবা তাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারির পেজে ঢুকলে যে পরিমাণ গুজব পাওয়া যায়, আমার কাছে মনে হয় তাদেরকে একটা ফ্যাক্ট চেকের কোর্সটা তাদের জন্য ফরজ হয়ে গেছে। ছাত্রদলের প্রত্যেক উপরের একদম কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে নিচের স্তরের কর্মী পর্যন্ত সবার ফ্যাক্ট চেকের কোর্সটা খুব মানে বাধ্যতামূলক ফরজ অবস্থায় পড়ে গেছে। ওটা ছিল একটা সেলফ মানে ডিফেন্স স্টিক, যেটা এর আগে আরেকবার ঘটনা ঘটেছিল। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই, উনি আরেকটা সরাসরি সেলফ ডিফেন্স স্টিককে উনি রামদা বলে, এবং তাও শিবিরের নামে। এটা তো শুধুমাত্র তারা করেন, আমরা দেখলাম যে এনসিপির সার্জিস আলম তিনি করেছেন, ডাক্তার মিতু তিনিও তো করেছেন। এটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে এখানে কোনো প্রকার ছাত্র শিবিরের সংশ্লিষ্টতা ছিল না। এবং এটা এমনই হয় ব্যাপারগুলা, যে প্রথম ব্রেক করে ছাত্র শিবিরের নামে, সেটাই তারা সারা দেশে সয়লাভ করে ফেলে। এর পরবর্তীতে ঘটনা যে আসলে দেখা যায় এটা ভুল প্রমাণিত হয়েছে, সেটা নিয়ে কোনো প্রকার আলোচনা কোথাও দেখতে পাবেন না। এবং এই ঘটনাগুলো সবসময় এমনই ঘটে, দায় দেওয়ার পর্যন্তই থাকে, কিন্তু দায়ের প্রমাণ হয়েছে নাকি মিথ্যা হয়েছে, এই জায়গাগুলো নিয়ে কোনো প্রকার আলোচনা করে না। এবং এর মাধ্যমে তাদের রাজনীতি টিকে আছে, এছাড়া নতুন কোনো উপাদান তাদের নাই। এটা তাদের রাজনৈতিক দৈন্যতা। দিন দিন তারা তাদের নিজেদেরকে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে, এরকম রাজনৈতিক উপাদান শূন্যতার কারণে। আমরা দেখি যে এই সকল ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে এক ধরনের উল্লাস প্রকাশ করা হয়, মানে প্রতিপক্ষের কেউ যখন কোনো ঘটনার শিকার হন ট্রল করেন। এই যে অবস্থা বা আচরণ, এটিকে আপনি কীভাবে দেখেন? দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের উপর যখন হামলা হলো, আমি আমার বিশ্ববিদ্যালয়ের একজনের দেখছিলাম যে নিজে নির্যাতিত, যে নিজে আমার বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দ্বারা এইরকম একটা মবের শিকার হয়ে, শুধুমাত্র ছাত্রদল করার কারণে, কিন্তু তখন প্রকাশ্যে ছাত্রদল করার কারণে নির্যাতনের শিকার হয়েছে। সে এসে বলতেছে তাকে মারাটা খুব ভালো হয়েছে, এবং একে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম মারা হয়েছে, ডু ইট অ্যাগেইন। দেখেন, সে নিজে একজন নির্যাতিত, তার দলের মহাসচিব, সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাথা রক্তাক্ত জয়নুল আবেদিন ফারুক, প্রত্যেকটা নেতা এরকম মবের শিকার হয়ে মারধর হয়েছে। সেই দলের একজন নেতা এখন এসে এই জায়গাগুলোকে বৈধতা দিচ্ছে। তাদের আইডিওলজিক্যাল দৈন্যতা, দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড কোন পর্যায়ে? তাদের কোনো বুকপিট নাই। তারা আসলে এদের যে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা, এই গ্রহণযোগ্যতার খুবই দৈন্যদশা। যেভাবেই হোক তারা ক্ষমতায় আসছে, বাংলাদেশের মানুষ তো বোঝে, যেভাবেই হোক তারা ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসার পর এই জায়গাগুলো আরও বেশি প্রতীয়মান হয়ে যাচ্ছে আমাদের সামনে। না, আমরা দেখলাম যে ছাত্রদলের যিনি সাংগঠনিক সম্পাদক তিনি বলেছেন যে শয়তানকে পাথর মারা উচিত ছিল, এরকম টাইপের একটা বক্তব্য আমরা দেখলাম।
এই যে বক্তব্যগুলো আসলে ছাত্র রাজনীতির মধ্যে আসলে কোনো ধরনের ফাটল সৃষ্টি করছে কিনা? ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে আমরা দেখতে পাই যে পক্ষে বিপক্ষে নানা মতেই চলে যান আপনারা। না, এটা তো দুঃখজনক যে 24-এর পর থেকেই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এ জায়গায় আমরা বলবো ছাত্রদলের দায়িত্ব সবচেয়ে বেশি। ছাত্রদল তো কোনোভাবেই তারা নিজেরা ছাড়া কাউকেই কখনো গ্রহণ করতে চায়নি। সেটা গণ অভ্যুত্থানের ক্রেডিট থেকে শুরু করে ক্যাম্পাসগুলোতে অবস্থান, তারা কোনোভাবে কাউকে স্পেস দিতে চায়নি একদমই। কোনো প্রকার অ্যাকনলেজমেন্ট বলেন কিংবা আধিপত্য, সব জায়গাতে তারা নিজেদেরকে খুব নেতিবাচকভাবে উপস্থাপন করেছে। এক্ষেত্রে বাকি যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, এনসিপি, ছাত্রশক্তি, তাদের ক্ষেত্রেও এই জায়গাগুলোতে আরও বেশি সংবেদনশীল হওয়া উচিত ছিল। একতা, ঐক্য অনেক বেশি দরকার ছিল। 24-এ যেমন হয়েছে কিংবা আওয়ামী লীগ ইস্যুতে যেভাবে হওয়া উচিত, তো সেই জায়গাগুলোতে ফাটল তৈরি করে আসলে আলটিমেটলি কার লাভ হচ্ছে? এখানে শিবিরের দায় আছে? শিবিরের না, শিবির সবসময় চেয়েছে, আমরা এখানে কনফিডেন্টলি বলতে পারি। এবং শিবিরের এই জায়গায় কেউ যদি বলতে পারে, আমাদের প্রত্যেকটা, এটার সবচেয়ে বড় রিফ্লেকশন হলো আমরা আমাদের যে কোনো ইভেন্ট বলেন, যে কোনো মুভমেন্ট, যে কোনো স্টেপ, সব কিছুতে আমরা টেবিলে বসতে চেয়েছি, তাদের সাথে আসতে চেয়েছি, তাদেরকে ডেকেছি, আমরা সব কিছু এক্সপোজভাবে আমরা বলেছি যে তাদের সাথে আমরা একসাথে কাজ করতে চাই, আসেন, কোন জায়গায় মতবিরোধ সেই জায়গাগুলো করেন, একসাথে এলাই করেন। আমরা হয়তো এই যে আমাদের বললাম যে আমাদের গণভোটের একটা সেমিনার, আমরা বলেছি যে আপনারা ছাত্রদল থেকে আসেন, আপনাদের কি অবস্থান সেটা বলেন, সমস্যা নেই আমাদের এরকম একটা উদার মানসিকতা আছে। কিন্তু তাদের উদার মানসিকতার অভাবের কারণে আলটিমেটলি দেশে ফাটল তৈরি হয়, দেশের মানুষ আস্থা হারায় এই ছাত্র সংগঠনগুলোর প্রতি, রাজনৈতিক দলগুলোর প্রতি। সাফারার আসলে মানুষগুলো হয়, আর রাজনৈতিক দলগুলো তো সাফারার হয়, কিন্তু তারা হয় না যারা বেগমপাড়া বিদেশে তাদের ইয়ে করে রাখে। আমরা দেখেছি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগের যে ঘটনা, ডাকসুকে কেন্দ্র করে, সেখানে ছাত্র শক্তির অনেকেই লিখেছেন যে সংলাপ, এই ধরনের একটা তারা পোস্ট করেছেন, অনেকেই করেছেন। আবার আপনারাও গত যে নাসিরুদ্দিন পাটোয়ারির পর যে ঘটনা ঘটলো, সেখানে আপনারাও লিখেছেন সংলাপ। এই আচরণটাকে অনেকটা বলছে যে অনেকে আসলে আপনারা প্রতিশোধ বা এই টাইপের কিছু নিচ্ছেন ছাত্র শক্তির সাথে বা এনসিপির সাথে, এভাবে কি বলবেন? ব্যাপারটা এমন নয়। আমরা খেয়াল করে দেখেন, গোপালগঞ্জে যখন এই আজকের এনসিপির নেতারা যখন অবরুদ্ধ হয়ে পড়েছিলেন, হাসান আবদুল্লাহ ভাই সহ আরও বাকিরা, তখন সেখানে ছাত্র শিবিরের ভাইরা স্বতঃস্ফূর্ত হবে, আমি তখনও আমার গোপালগঞ্জ জেলার সেক্রেটারি তৎকালীন ভাই ফুরকান ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম, ভাইকে জিজ্ঞেস করছিলাম কি আপডেট আপনাদের ওদিকে, তো উত্তপ্ত অবস্থা। উনি বলছেন আমি এনাদেরকে নিরাপদ জায়গায় সরাই দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। ছাত্র শিবির তার জায়গায় কখনো এই জায়গাগুলোতে ডাবল স্ট্যান্ডার্ড ছিল না, তার জায়গা থেকে সবসময় চেষ্টা করে গেছে এই জায়গায়। আমরা এমন এমন অনেক সময় হয়, এমন তাদের প্রতি এত আন্তরিকতা, তাদের প্রতি গণঅভ্যুত্থানের একটা অন্যতম বড় স্টেক হওয়ার কারণে আমির জামাত স্বয়ং যেভাবে ওনাদের প্রতি অনেক আন্তরিকতা দেন, এই জায়গায় কিন্তু আমাদের অনেক তৃণমূলের ভাইরা অনেক সময় নাখোশ হয়ে যান যে ওনাদের রেসপন্স আর আমাদের রেসপন্স তো ম্যাচ করতেছে না। সে জায়গা থেকে আমাদের আন্তরিকতার কখনো কোনো প্রকার কমতি নেই তাদের প্রতি, কিন্তু আমরা দেখেছি তারা বরাবরই সুশীলতাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে ফেলে। তারা এনসিপি কিংবা ছাত্রশক্তির কথা যদি বলি, তারা সেন্টার রাইট আর সেন্টার লেফট এটার দোলাচলের মধ্যে আছে এখনো। এই দোলাচলের মধ্যে থেকে তারা যদি আলটিমেটলি ওই প্রগতিশীল সেকুলারদের দিকেই ঝুঁকে যায়, তাদের জন্য আসলে সামনের দিন খুবই অন্ধকার। এরকম সুশীলতা দিয়ে আসলে চলে না। আপনার মোরাল স্ট্যান্স ঠিক করেন, মোরাল স্ট্যান্স ঠিক করে যদি কোঅপারেটিভলি চলা যায়, এটা আসলে বাংলাদেশের ছাত্র রাজনীতির জন্য কল্যাণ। এবং ছাত্র শিবিরের এই জায়গায় সবসময় গুডউইল আছে, আপনাদের প্রতি আন্তরিকতা আছে, এবং আপনাদেরও সেই জায়গাটা সমানভাবে থাকা উচিত। ঢাবির হামলার পর আপনাদের যে আচরণ দেখা যাচ্ছে সেটা আসলেই খুব একটা স্যাটিসফাইং হয়নি। আমরা আশা করি আপনারা জাস্টিসের জায়গায়। গতকালকে অনেকে দেখেছি যে তারা আসলে বলেছে সংলাপ চাই, এটা কি কাউন্টার ছিল কিনা? এটা কাউন্টার না, এটা একটা তাদেরকেই সেই জায়গাটা ধরায় দেওয়ার মতো বলবো, কিন্তু আমাদের তো এমন ছিল না। একটু খোঁজ নিয়ে দেখেন, সে জায়গায় যদি নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেবকে সেভ করেছেন এমন জায়গায় দেখা যায়, এমন জায়গায় আমাদের কাউকে দেখা যায় কিনা তা দেখা যেতে পারে আন্তরিকতার জায়গা থেকে। আমরা বলেছি যে গণ অভ্যুত্থানের প্রত্যেকটা শক্তির প্রতি আমাদের শ্রদ্ধা আছে। গণ অভ্যুত্থানে এই জুলাই গণ অভ্যুত্থানকে যারা আপহোল্ড করেছে তাদের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধাবোধের জায়গা আছে, সেই শ্রদ্ধাবোধের জায়গা থেকে আমরা তাদের পাশে দাঁড়াবো। এই জায়গা থেকে আমাদের কোনো কমতি নেই, কিন্তু তাদের জায়গা থেকে এই জায়গাগুলোর গ্যাপ দেখা গিয়েছে, সেজন্য আমাদের এই গতকালের একটা জাস্ট রিফ্লেকশন হতে পারে। কিন্তু এটা কোনোভাবেই আমাদের এমন না যে কেউ বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াবো না, এমন কোনো দ্বিচারিতা আমাদের মধ্যে নাই। আপনারা যেমনটা অভিযোগ করেন যে আপনাদেরকে তারা গুপ্ত বলে, কিন্তু আমরা তো এটাও দেখতে পাই যে আপনারা কথায় কথায় আদু ভাই বলেন, এরপরে হচ্ছে যারা এনসিপি তাদেরকে চিলড্রেন পার্টি বলেন, এ ব্যাপারে কি বলবেন? না, আমার মনে হয় এটা আমাদের জায়গা থেকে সেভাবে খুব ম্যাসিভলি চর্চা আছে বলে আমরা মনে করি না। আর এই জায়গাগুলো যতটুকু থাকুক, এটা আসলে বন্ধ হওয়া দরকার কিনা?
বন্ধ হওয়া দরকার। আমি আগে তো এটা পার্সোনালি তো এটাকে অ্যাকনলেজ করার জায়গাটাই আমি খুঁজে পাচ্ছি না, যে এটা খুব খুব একটা জায়গা থেকে আমাদের চর্চা হয়। আদবের জায়গাটা, এগুলো আমার কাছে মনে হয় এগুলো স্টুডেন্টদের থেকেই রেইজ হয়, এগুলো আমাদের থেকে সবসময় যে রেইজ হতে হবে এরকম কোনো জায়গা নাই। স্টুডেন্টদের থেকে রেইজ হয়, স্টুডেন্টরাই বেশি বলে। আপনি স্টুডেন্ট থেকে মাঝে সার্ভে করে দেখেন তারা কয়জন ছাত্র শিবিরকে গুপ্ত বলে আর কয়জন অন্য কোনো দলকে আদু ভাই বলে। এই রেশিওটা সার্ভেটা করলেই ক্লিয়ার হয়ে যাবে যে ছাত্র কোন জায়গা থেকে এগুলো আসে। তবে আমার কাছে মনে হয় ঘৃণার সংস্কৃতি কখনোই ভালো না, এবং এই ঘৃণার সংস্কৃতি না ছড়ানোর ক্ষেত্রে আমাদের আন্তরিকতাটা সবচেয়ে বেশি, কিন্তু বাকিদের আন্তরিকতাটা থাকলে তখন মনে হয় এই জায়গাটা তৈরি হবে, ভালো থাকবে। আপনাদের শিবিরের অনেক নেতাই বলেন যে জামাতের সাথে আপনাদের আদর্শিক একটা সম্পর্ক আছে, লেজুর বৃত্তির জায়গাটা নাই। এই কথা শোনার পর অনেকে বলে ও আচ্ছা, মানে এই যে মনোভাব, এটাকে আসলে তারা ব্যঙ্গভাবেই নেয় কিনা? ব্যাপারটা ডিপেন্ড করছে কারা বলে। যে আমাদের সাথে অবশ্যই আমাদের একটা আদর্শিক কোঅপারেশন তো আছেই, চিন্তা চেতনার মিলও আছে। যদি আমি একটা পডকাস্টে ভুলবশত এটা বলে ফেলেছিলাম, এটা অনেকে মনে করেছে, কিন্তু অবশ্যই চিন্তা চেতনার কত মিল আছে। কিন্তু আমার ডিসিশন মেক, আমি বলেছিলাম যে আমাদের সাথে আমাদের চিন্তা চেতনার মিল নেই, এটা খুবই স্লিপ অফ টাং। তো অবশ্যই চিন্তা চেতনাগত মিল রয়েছে, কিন্তু জামাত আমাকে ইয়া করে না, এই মূলটা কি Decision make করে না। পুরোপুরি মিল কিনা? ডিসিশন মেক করে না জামাত ছাত্র শিবিরের ডিসিশন মেক করে না। ছাত্র শিবিরের ডিসিশন মেক ছাত্র শিবির নিজে করে। এর চেয়ে বড় প্রুফ আর কি? আমি জামাতকে সমর্থন করি, তার মানে এই না যে আপনি আপনাকে নিয়ে কোনো ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিয়ে কোনো ডিসিশন মেক করতেছি, সেটা আমার কোনো এক পছন্দের জামাত নেতার সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে, এমন না। আমাকে কোনো ডিসিশন মেক করতে হলে আমার পুরো বডির সাথে এটার পরামর্শ প্রয়োজন, সবার সদস্যদের সবার মতামত প্রয়োজন। আমার কোনো সভাপতি কিংবা আমার কোনো দায়িত্বশীল নির্বাচনের ক্ষেত্রে আমার আমার অধস্তন যারা জনশক্তি ভাইরা আছেন তাদের মতামতটা এখানে প্রায়োরিটাইজ হওয়া প্রয়োজন। আমার আমার এরকম গাড়ির পেছনে দৌড়াইতে হয় না, আমার ওই পিএমস শার্টও পরা লাগে না, কিংবা আমার ওই নয়াপল্টনে গিয়ে ডেলি হাজিরা দেওয়া হয় না, অকওয়ার্ড কাজ করা লাগে না, কিংবা আমার রুহুল কবির রিজভির সাইন করা প্যাড লাগে না। আমার ডিসিশন সবগুলো যারা আমাদেরকে দেখে, আমাদের জাজ করে, আমাদের যে শপথ নেই, আমরা নামাজ, কুরবানি, আল্লাহ, সব কিছু আল্লাহর জন্য, সেই মোরাল গ্রাউন্ড আমরা ঠিক আছে কিনা, সেটা যদি আমার জনশক্তি ভাইরা ঠিক মনে করে তাহলে তারা সে জায়গায় মনে করেন, আর নতুবা মনে করেন না। আর আমরা মনে করি এই জায়গাগুলো সম্পূর্ণ আল্লাহর কাছ থেকে আসে। সুতরাং আমার এখানে হায়ারার্কির ক্ষেত্রে কোনো প্রকার লেজুর ভিত্তি এই জায়গাগুলোতে নেই। যারা আচ্ছা বলেন তারা কি কারণ মানে বললে সে জায়গাটা অবশ্যই তাদের পলিটিক্যাল বায়াস। আমরা অনেককে এরকম বলতে শুনি যে আপনি বলছিলেন শপথের কথা, এই শপথ নেওয়ার মধ্য দিয়ে আসলে পরিবার থেকে, সমাজ থেকে তাকে এক ধরনের বিচ্ছিন্ন করে মোটিভ করা হয় যে ইসলামের যে উগ্রতা সেটিকে ধারণ করে আসলে ফাংশন করতে, এটা অভিযোগ করা হয় শিবিরের প্রতি অনেক সময়। এ ব্যাপারে কী বলবেন? না, এই ধারণা সম্পূর্ণ ভুল। এই শপথটা হলো মানুষকে আল্লাহ বলেছেন যে মানুষ এবং জিন জাতিকে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানে মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র ইবাদত করার জন্য প্রেরণ করেছি। তো ইবাদত করার মাধ্যমে মানুষের একই সাথে সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আল্লাহর রজ্জুকে ধারণ করে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা, যাতে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়, সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়। এটা একটা মানুষের অন্যতম একটা রেসপন্সিবিলিটি। দুনিয়াতে শুধুমাত্র নিজে এসে নিজে নামাজ রোজা করে নিজের জান্নাতের আখের গুছিয়ে চলে যাওয়া, এটা কখনোই আল্লাহর সন্তুষ্টির জায়গা না। আল্লাহ চান এই জায়গায় আমার কন্ট্রিবিউশনটা হোক আমার পরিবারের জন্য, আমার সমাজের জন্য, আমার উম্মার জন্য। এই কন্ট্রিবিউশনটা আমার সেন্স মেক করে, সেই জায়গা থেকে আমাদের কন্ট্রিবিউশনটা ওই রকমই। কিন্তু আমরা এটা মনে করি শপথের মাধ্যমে আমাদের এই সেন্সটাকেই, বায়াতবদ্ধ জীবনযাপনটা এটাই যে আমি কোনো কাজ করলে সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য করব, এবং আমি যদি কোনো কাজ থেকে বিরত থাকি সেটা আমার আল্লাহর সন্তুষ্টির কনসার্ন মাথায় রেখে করবো। এই কারণে আমার দেশ, দুনিয়া, পরিবার সব কিছু থেকে বিচ্ছিন্ন হতে হয়। এটা তো স্বাভাবিক, এটা আমাদের মধ্যে এরকম কোনো নজরানাই নেই। তবে প্রায়োরিটি সব কিছুর মূলে সবসময় আল্লাহ থাকে। এই যে শপথ নিল তারা, মানে ছাত্র শিবির করার পরে, তারপর শপথের কি হবে? এই শপথটা আসলে আমাদের যদি এটা বোঝাতে হয়, আমাদের মানে এটা কমপ্লিট একটা প্যাকেজ বা কমপ্লিট একটা ডেভেলপমেন্ট। আপনি নামাজ পড়তেছেন কিনা ঠিকঠাক মতো, কোরআন হাদিস পড়তেছেন কিনা ঠিকঠাক মতো, আপনি আসলে আপনার ইসলামের বেসিক ফান্ডামেন্টালগুলো ঠিকঠাক রাখতেছেন কিনা, এটা হলো প্র্যাকটিসের জায়গাটা। এরপর হলো আপনার নলেজটা ফুলফিল কিনা, আপনার নলেজটা আসলে ঠিকঠাক মতো বিল্ড আপ হয়েছে কিনা, এই সব কিছুর মিলিয়ে প্যাকেজ হয়ে তারপর আপনি বায়াতের জন্য উপযুক্ত হন আর কি, এই শপথ নেওয়ার জন্য উপযুক্ত হন, এবং সেটা কনসিয়াসলি। তখন আপনি যে আমি আল্লাহর
আমার জীবন মরণ সবকিছু আমার আল্লাহর জন্য, তার মানে এই না যে আমার সন্ন্যাসব্রত এই জায়গাটাকে কোনোভাবে মোটিভেট করছে আর কি। সে জায়গা থেকে সবসময় সবকিছুর প্রায়োরিটিতে আল্লাহ রাখা, সেটা পরিবারের ক্ষেত্রেও হোক কিংবা আমার প্রফেশনাল জায়গায় হোক কিংবা অন্য কোনো জায়গায় হোক, আমার আল্লাহর সন্তুষ্টিটা সবসময় প্রায়োরিটিতে থাকে। সেই জায়গায় যদি এমন হয় যে আমার আল্লাহর সন্তুষ্টি নাই কিন্তু আমাকে পরিবারের সন্তুষ্টি আছে, সে জায়গায় অবশ্যই আমাকে আল্লাহর সন্তুষ্টিটা প্রায়োরিটিতে রাখতে হয়। এই জায়গাটাই হলো শপথের একটা বেসিক জায়গা, কিন্তু এটাতে কোনোভাবেই পরিবার কিংবা সমাজ এই জায়গাগুলো কন্ট্রিবিউশন মানে ব্যাঘাতের জায়গা ঘটে না। আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে এবং এই প্রক্রিয়া চলমান আছে। কি বলবেন, বিরোধী দল তারাও তো আসলে সরকারের একটা অংশ, তারা কি ঠিকঠাক প্রতিবাদটা করতে পারছে বা দাবি আদায় করতে পারছে, ব্যর্থ কিনা তারা? সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনাটা অনেক বেশি বেড়ে গিয়েছে বলতে আবার এটা বলবো না যে আওয়ামী লীগের আমলের চেয়ে খুব বেশি হয়ে গেছে। ব্যাপারটা আমি এটাই বলবো যে রাষ্ট্র কীভাবে ডিল করে। আওয়ামী লীগের সময় দেখতাম এই ধর্ষণের ঘটনা নিয়ে যখন হয়তো দাঁত কেলিয়ে হাসতো মন্ত্রী আর বলতো এগুলা মানে আমাদের রিজিডিটি এভাবে দেখানোর জায়গা নাই। গতকালকে দেখলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একইভাবে বলছেন, উনি হাসছেন এবং এটাকে সেই লাইটলি প্রেজেন্ট করতেছেন, যেটার আইনিভাবে মানে ব্যাপারটা এরকম না যে আপনার আইনিভাবে আপনার আইন শ্রদ্ধা করতে হবে, কিন্তু আপনি যখন এটাকে উপস্থাপন করছেন আপনার আপনি যে কতটা দুর্বল এই জায়গাগুলোতে সিদ্ধান্ত গ্রহণে সেটাই কিন্তু প্রমাণ হয়ে যায়। আওয়ামী লীগের সময় দেখতাম কেন নিতে পারতো না, তার দলের একটা বড় সংখ্যক নেতাকর্মীর সংশ্লিষ্টতা পাওয়া যেত। বিএনপির কথা চিন্তা করেন, এই যে গত কয়েকদিন আগে আমরা দেখেছি গাইবান্ধায় বা রংপুরের দিকে যে ঢাকা থেকে এক বড় নেতা আসবে, ওই বড় নেতার মনোরঞ্জনের জন্য লোকাল আরেক বিএনপির নেত্রীর কাছে বলা হচ্ছে তোমার এলাকায় কোনো মেয়ে আছে কিনা 12 থেকে 16 বছর বয়সী হলে ভালো হয়, নাই এলাকায় নাই, তাহলে তোমার দলের মধ্যে কেউ আছে কিনা দেখো। কি পরিমাণ ভয়াবহ কুরুচিপূর্ণ মানসিকতা একটা এরকম থাকে। আমার কাছে তো মনে হয় এই জন্যই বিচার করছে না যে তার দলের নেতৃত্বে সংকট তৈরি হয়ে যাবে, কারণ নেতৃত্বে সবাই ফেসে যাবে এরকম ধর্ষণ মামলার কারণে। এরকম ঘটনার কোনো প্রকার আলোচনা তৈরি হচ্ছে না। কিভাবে একজন বড় নেতার জন্য এরকম একটা মেয়ে খোঁজা হয়, যেই সেই নেতা আবার ধর্ষণের বিরুদ্ধে স্ট্রং অবস্থান নেবেন, অবশ্যই তো কাপুরুষতা থাকাই কথা। আমাদের কাছে মনে হয় এই সরকারের এই জায়গাগুলা স্ট্রং করা উচিত, কারণ এটা এমন একটা জায়গায় চলে এসেছে বর্তমানে ধর্ষণের ঘটনাগুলো। দেখেন মানুষ কিন্তু নিজের হাতে আইন তুলে নিচ্ছে, এটা কিন্তু রাষ্ট্রের ব্যর্থতা, মানুষ আইন তুলে নেওয়ার কথা না। আমরা তো দেখলাম যে প্রধানমন্ত্রী সেখানে গেল, রামিসার বাসায় গেল, কথা বললো, এটা পজিটিভ দিয়েছেন, দায়িত্ব নিয়েছেন তিনি, খুবই ভালো। মিডিয়া খুব ভালো কাভারেজ দিয়েছে, ভালো, খুবই সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে এখানে। কি হয়েছে? ধর্ষণের বিচার দেখি আমরা কত দ্রুত বিচার করতে পারেন। আসিয়ার বিচারে 1 মাসের মধ্যে হয়েছে, বছর পেরোয় গেছে, হিটুশেক এখনো টালবাহানা চলতেছে, পরিবার বলতেছে। এবার ঘটনা আমরা দেখবো কি করেন উনি, এটার বিচার কিভাবে করেন। এবং একই সাথে ওই যে কোন বড় নেতা তার জন্য 12 থেকে 16 বছরের মেয়ে খুঁজতেছেন, ওনার বিচার করেন কিনা দেখি। ওনার দলের যে শতাধিক ধর্ষণের ঘটনাগুলো, সেগুলোর বিচার উনি করেন কিনা দেখি। যদি ওগুলোর বিচার করতে না পারেন, এগুলোর বিচারও করার সৎসাহস ওনার হবে না। যদি করতে পারেন তাহলে বলবো ঠিক আছে, আপনারা ভালো পথে আছেন, আপনারা আপনার সাথে আছি। নতুবা ওই জনগণ যেভাবে ক্ষমতা হাতে নেওয়া শুরু করেছে, সামাজিক বিশৃঙ্খলা খুব করুণ দিকে যাবে। আপনি বলছিলেন যে আপনারা জামাতের লেজুর ভিত্তিক করেন না, কিন্তু আপনাদের বক্তব্যে অনেক সময় আমরা শুনতে পাই এরকম যে আপনাদের বড় একটা অংশ যারা অ্যালামনাই সাবেক, তারা কন্ট্রিবিউশন করে ইকোনমিক্যালি। তো সে জায়গা থেকে তারাও জামাত করেন, এবং জামাত ছাড়া মানে ছাত্র শিবির করা ছাড়াও যারা জামাত করেন তারাও আসলে আপনাদেরকে ইকোনমিক্যালি কন্ট্রিবিউশন রাখেন। তো তাদের প্রতি আপনারা অনেকটা ডিপেন্ডেন্ট এই অর্থনৈতিক কারণে, এই কারণে আপনারা তাদের সিদ্ধান্তের মধ্যেই থাকতে মানে অভ্যস্ত অথবা প্রস্তুত, এ ব্যাপারে অনেকে অভিযোগ করেন, কি বলবেন? না, এরকম ব্যাপারটা না যে তাদের প্রতি আমরা ডিপেন্ডেন্ট। এবং কার প্রতি ডিপেন্ডেন্ট একটা জানার বিষয়। আপনি তো 2টা সেকশন করছেন, এক সেকশন হলো যারা ছাত্র শিবির করে গিয়ে জামাত করতেছেন, এবং যারা ছাত্র শিবির করেন না কিন্তু জামাত করতেছেন। দুই সেকশনেই ছাত্র শিবিরের প্রতি ফিনান্সিয়াল কন্ট্রিবিউশনের গুডউইল আছে। আমার কাছে মনে হয় না তাদের মানে এই ডিপেন্ডেন্সির ডিসিশনকে প্রভাবিত করে। এবং এটার এই অ্যালামনাই যে আসলে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের কাছে ডিসিশন সার্ভ হয় এমন না। যারা অ্যালামনাই আছেন তারা কিন্তু আমাদের এই সিস্টেমের মধ্য দিয়েই গিয়েই হয়েছেন। এবং ছাত্র শিবিরের এই ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের এই প্রসেসটা এতটা স্ট্রং, এতটা সলিড যে এই জায়গাগুলোতে এরকম বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম।
যে তারা অ্যালামনাই হওয়ার পর বা পুরো সবাই মিলে ছাত্র শিবিরকে পুরো ম্যাসিভলি চেঞ্জ করে দিবেন, ছাত্র শিবিরের পলিসি চেঞ্জ করে দিবেন, পুরো সব অ্যালামনাই মিলে একটা বড় সংখ্যা মিলে ছাত্র শিবিরকে অন্য পন্থায় চালাবেন, ছাত্র শিবিরকে তার ন্যাচারাল ট্রেন্ড থেকে সরাই দিবেন, এমন কোনো সম্ভাবনা নেই এবং এখনও সেভাবে হয় না এবং সেই জায়গায় ডিপেন্ডেন্সি নেই। যারা এখানে ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন করেন তারা ছাত্র শিবিরের সেই ডেভেলপমেন্টের মধ্য দিয়ে যান এবং তাদের সম্পূর্ণ গুডউইলের জায়গা থেকে ছাত্র শিবির সেই কন্ট্রিবিউশনগুলো পায় এবং এর মাধ্যমেই যেই সুশৃঙ্খলতার ধারাবাহিকতা সেটা ছাত্র শিবির তার কাজের মাধ্যমে অব্যাহত রাখে। 71 সালে জামাতের যে ভূমিকা সেটার সাথে আপনাদেরকে অনেক সময় রিলেট করা হয়, এ ব্যাপারে কি বলবেন? অটো প্রশ্নের মতো ছাত্র শিবিরের 71-এ জামাতের ভূমিকা নিয়ে জামাতের আসলে আলাদাভাবে স্ট্যান্স আছে, ওনারা বারবারই ক্লিয়ার করেছেন। সেটা অধ্যাপক গোলাম আজম থেকে শুরু করে সর্বশেষ আমি ডক্টর শফিকুর রহমান সাহেব তিনিও ক্লিয়ার করেছেন, এটা তাদের উত্তর। তবে ছাত্র শিবিরের সাথে এই 71-এর প্রশ্ন মেলানোর কোনো প্রকার প্রাসঙ্গিকতা দেখি না। ছাত্র শিবির 71-কে ধারণ করে, ছাত্র শিবির এই জায়গায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই জায়গায় যথেষ্ট শ্রদ্ধাশীল এবং শ্রদ্ধাশীল শুধুমাত্র বুলি আউড়িয়ে না, শুধুমাত্র বিভিন্ন দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেই না, তার কাজের মাধ্যমে সে দেশকে ভালোবাসে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, দেশের অর্থনীতিকে রক্ষা করতে চায়, দেশকে বহির্বিশ্বের শত্রু থেকে রক্ষা করে দেশের মানুষের শান্তি নিশ্চিত করতে চায়। আমাদের দেশপ্রেমের নজরানাটা আমরা এইভাবেই দেখাতে চাই। আমরা মনে করি এটাই রিয়াল প্যাট্রিয়টিজম শুধুমাত্র থিওরির মধ্যে সীমাবদ্ধত না। যারা আপনাদের সমালোচনা করেন তারা বলেন যে জামাত শিবির একই, আবার আপনি যেমনটি বলছিলেন যে জামাত শিবিরের আদর্শিক যে জায়গাটা অনেকটাই মিল আছে। তো জামাতের এই 71-এর দায় থাকার কারণেও ছাত্র শিবির যে পরিমাণে এগিয়ে যাওয়ার কথা ছিল আপনাদের ভাষায়, কিছুটা হলে আসলে ব্যর্থ বা আপনারা পিছিয়ে পড়েছেন কিনা? এটা নিয়ে অনেক মত থাকতে পারে। আমার মতে যারা আদর্শিক রাজনীতি করেন, যারা এই একটা দেশে কিংবা উম্মায় একটা আইডিওলজিক্যাল একটা স্টেট করতে চান বাংলাদেশের বা মানুষের ইসলামিক কনসেপ্টের উপর বেস করে, তাদের ক্ষেত্রে যে বাধা আসবে না এটা অস্বাভাবিক। সেটা 71 যদি না থাকতো অন্য কোনো ইস্যু থাকতো, অন্য কোনো একটা ইস্যু থাকতো, সেটা যদি গুপ্ত না থাকতো অন্য কোনো একটা ইস্যু থাকতো। প্রত্যেকটা দিয়েই এই আদর্শিক সংগঠনকে এবং যারা ইসলামের আদর্শে উদ্বুদ্ধ, যারা ইসলামের মাধ্যমে বাংলাদেশের বা পুরো উম্মার শান্তি নিশ্চিত করতে চায়, তাদের ক্ষেত্রে এই বাধাটা আসতে, সেটা যুগে যুগের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগও ছিলেন, সাহাবে আজমাইনের যুগও ছিল, খেলাফত যখন ছিল তখনও ছিল, এখনও থাকবে, সামনের দিনগুলোতে থাকবো। কিন্তু শুধুমাত্র আমাদের এগুলো নিয়ে কোনোভাবেই বিচলিত হওয়ার জায়গা নেই। আমাদের মোরাল স্ট্যান্স খুবই সলিড, রিজিড এবং মানুষের কাছেও মানুষেরও সেই বোধ ক্ষমতা খুবই ভালো আছে। আপনি কোন শব্দটাকে প্রত্যাশা করেন? আপনি বলছিলেন যে রাজাকার, এরপরে গুপ্তের পরে কোন শব্দ? না, এখনো আওয়ামী লীগে আবিষ্কার করতে পারে নাই, বিএনপি তো আরো অনেক পিছিয়ে আছে, তারা দেখি গবেষণা করে নতুন কিছু বের করতে পারে কিনা। আমরা দেখছি যে বেশ কিছু জায়গায় মাজারে হামলা হয়েছে এবং এই হামলার যে দায়গুলো আপনারা যেমনটি বলেন আপনাদেরকে দেওয়া হচ্ছে, এ ব্যাপারে কি বলবেন? দেখুন, সম্প্রতি কুষ্টিয়ায় যে মাজারের হামলার ঘটনাটা ঘটেছে, সাথে সাথে সারা দেশে প্রচার করা হয়েছে যে স্থানীয় জামাত নেতা সেখানে মাজারে সেই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ছিল। সারা দেশ সয়লাভ এবং এটা নিয়ে এমন কোনো ন্যারেটিভ বিনির্মাণে এহেন কোনো আলোচনা সমালোচনার জায়গা নেই। টকশোতে সেও মুখরোচক স্ট্রং অবস্থানের জারি নেই, বাদ যায় নাই। সমকালে রিপোর্ট হয়েছে সেটা, কিন্তু 2 দিন পরে যুগান্তর তদন্ত করে দেখেছে যে ওই জামাত নেতা তো সেখানে ছিলেনই না এবং সেই সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই, বরং স্থানীয় যুবদল এবং বিএনপি নেতা মিলে সেই আঘাতের ঘটনাটা ঘটিয়েছে এবং সেই হামলার সাথে সরাসরি সংশ্লিষ্ট। এখন দেখেন এই কয়দিন আগে শাহ আলী মাজারের একটা ঘটনা ঘটেছে, সেই জায়গায় কিন্তু বিএনপি নেতার সংশ্লিষ্টতা ছিল। তো আলটিমেটলি সব ঘটনার শুরুতে ওই যে বললাম আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিরা একটা গুজব ব্রেক করেন, সারা দেশের তৃণমূল পর্যন্ত সেটাকে রটিয়ে দেন। এমন ঘটনাটাই আসলে পুনরাবৃত্তি ঘটে। আমার মনে হয় ওই দায়িত্বশীল জায়গাগুলো আরও উচিত। আমি একসাথে একটা পরামর্শ দিয়েছিলাম যে ফ্যাক্ট চেক কোর্স সেগুলো করা উচিত, তাহলে আসলে এরকম গুজবগুলো ছড়াবে না এবং জাস্টিস এনশিওর হবে। আলটিমেটলি এই সকল কাজ করে জাস্টিসের পথগুলোকে রুদ্ধ করে দেওয়া হয়, মানুষের মধ্যে ক্ষোভের দানাগুলো আরও বেশি বেড়ে যায়। আপনি মনে করেন কিনা যে জামাতের মধ্যে অথবা শিবিরের মধ্যে এরকম কিছু আবেগী মানুষ আছে কিনা যারা এরকম মানুষ দেখে পিটাইতে চায়? দেখুন, এটা কেউ বলতে পারবে না যে জামাত ইসলামী কিংবা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একেবারে শতভাগ পিওর। কেউ কখনো ক্লেম করেন না, কেউ কখনোই ক্লেম করেন না। এটার মধ্যে কিন্তু এটা বেটার, আমি এর আগেও বলেছি যে দ্য বেস্ট না, এটা বেটার। এটার মধ্যেও কিছু
ত্রুটি থাকতে পারে, কিছু মানুষের মানবিক দুর্বলতা থাকতে পারে, কিন্তু এটা ওভারঅল কোনো অর্গানাইজেশন যা শেখায়, অর্গানাইজেশন যেভাবে বিল্ড করে সেগুলোর সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ হয় না। কিছু মানুষের ভুল থাকতে পারে, কিন্তু এই ভুলটা বাকি সবার চেয়ে অনেক গুণ কম। এবং এই জায়গা থেকে অবশ্যই এই সংগঠনগুলো এই জায়গায় ডিসিপ্লিনের জায়গা থেকে কিংবা ওভারঅল হারমোনির জায়গা থেকে এগিয়ে থাকে। আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে যে জামাতের এক নেতা আওয়ামী লীগের এক নেতার মেয়ের বিয়েতে গিয়েছেন এবং সেই মেয়ের বিয়ে হচ্ছে আরেক সাবেক ছাত্রদল নেতার সাথে। তো সেখানে খুব খোশ মেজাজে ছিলেন তিনি, সে এমপি। এবং এখানে পয়েন্ট হচ্ছে যে ওই আওয়ামী লীগের যে নেতা তার বিরুদ্ধে হচ্ছে মামলা আছে, ছাত্র শিবির কর্মী হত্যার মামলা আছে। একজন ছাত্র শিবির নেতা হিসেবে আপনি এই বিষয়টাকে কীভাবে দেখেন? এই ঘটনার বিস্তারিত আমার জানা নেই এখনও, আমি হালকা শুনেছি ব্যাপারটা। আমার কাছে মনে হয় আওয়ামী লীগ প্রশ্নে কোনো প্রকার ছাড় দেওয়ার সুযোগ নাই। যারা সরাসরি আওয়ামী লীগের গত 17 বছর কিংবা জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি বিভিন্ন অভিযুক্ত, তাদের ব্যাপারে সরাসরি অ্যাকশন, এবং যারা এই সকল বিভিন্ন রকম দায় থেকে মুক্ত ছিলেন কিংবা কোনো প্রকার অভিযুক্ত না, তাদের ক্ষেত্রে রিকনসিলিয়েশন। কিন্তু এক্ষেত্রে এমন যদি ঘটনা ঘটে থাকে, এটা আসলে অনেক দুঃখজনক। আমার কাছে মনে হয় স্থানীয় জামাত এবং কেন্দ্রীয় জামাতের সংশ্লিষ্টতায় এই জায়গাটার উপযুক্ত তদন্ত করে কী ঘটনা ঘটেছে সেই অনুযায়ী আসলে তাদের প্রপার রেসপন্সটা নেওয়া উচিত। আওয়ামী লীগের ক্ষেত্রে কোনোভাবে আমি একজন ছাত্রনেতা হিসেবে মনে করি, যারা আমাদের উপর বুকে গুলি চালাতে দ্বিধাবোধ করেনি, অস্ত্র আঘাত হানতে দ্বিধাবোধ করেনি, সেটা শিশু হোক নারী হোক, তাদের ক্ষেত্রে কোনো প্রকার মার্সির জায়গা রয়েছে বলে মনে করি না। এইটা ছাড়াও আমরা অনেক সময় দেখতে পাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই ভাইরাল হয়। যদি বলি যে আমির হামজার কথাই বলি, এরকম অনেক নেতাই আছেন জামাতের, অনেক সময় বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেন আপনাদের ভাষায়, অনেকেই লিখেন। এই সকল বিষয়ে আপনারা আসলে পরবর্তীতে জামাতের সাথে কথা বলেন কিনা? দেখুন, আমাদের জায়গা থেকে যে সকল পরামর্শ দেওয়ার জায়গা, ওনাদের ডিসিশন তো আসলে ওনারাই মেক করেন। আমাদের জায়গা থেকে হয়তো পরামর্শের জায়গা থাকে, একটা ওয়েল উইশারের জায়গা থেকে হতে পারে। আমাদের জায়গা থেকে অবশ্যই পরামর্শগুলো যায়, এগুলো ওনাদের জায়গা থেকে ওনারা পরবর্তীতে বিবেচনা করেন। আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে পরামর্শগুলো অবশ্যই সেই জায়গাগুলোতে পৌঁছে। এবং এই যে মুফতি আমির হামজা সাহেব থেকে শুরু করে যে কোনো ইস্যুতে, আবার একই সাথে প্যারালালি আরেকটা দিকও দেখেন। একই সাথে যখন মুফতি আমির হামজা সাহেব একটা মঞ্চে টেবিলের উপর দাঁড়িয়ে বক্তব্য দেন, সেটা নিয়ে যে পরিমাণ হাসাহাসি টল সারা দেশে তৈরি হয়, জনাব তারেক রহমান যখন দাঁড়ান তখন সেটা নিয়ে কোনো প্রকার হাসাহাসির কনসেপ্ট তৈরি করা হয় না। এগুলোও কিছুটা বায়াসনেস আছে। বাংলাদেশের মিডিয়া বলেন, বাংলাদেশের বিভিন্ন ন্যারেটিভ বিনিময়ে যেই জায়গাগুলো আছে, অ্যাক্টিভিস্টদের জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো থেকে এই জায়গায়ও কিছু বায়াসনেস আছে। কিন্তু আমাদের জায়গা থেকে এই পরামর্শগুলো খুবই স্পষ্ট যে গুড পলিটিক্সের জায়গা থেকে যে বেসিক নর্মসগুলো আসলে ভালোভাবে মেনটেন করা সবারই উচিত। আপনি একদম শুরুতেই বলছিলেন যে বিশেষ করে নির্বাচনী প্রচারণার সময় আপনারা চালিয়েছেন জামাতের পক্ষেই। এই যে জামাতের এই কর্মকাণ্ডগুলোতে আসলে আপনাদের ইমেজ নষ্ট হয় কিনা ছাত্র শিবিরের? দেখুন, ছাত্র শিবিরের এক্ষেত্রে তো দায়িত্বশীলতার ঘাটতি যখন যেখানেই হোক না কেন, সেটা অবশ্যই চারপাশে প্রভাবিত করে। একটা পরিবারেও হতে পারে, পরিবারের কোনো সন্তান যদি এই ক্ষেত্রে ভুল করে, সেটা পরিবারের উপর দায় পড়ে। কোনো একটা সমাজে একটা ছেলে যখন বকে যায়, তখন পুরো সমাজই আসলে এটা নিয়ে ভোগান্তিতে পড়ে, সবার মিলে তখন একটা জায়গা থাকে। তো এই জায়গা থেকে যখন এরকম চিন্তা আদর্শিকত মিল জায়গা থেকে যখন কারো এরকম ছোটোখাটো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল হয়, এটার অবশ্যই সবার প্রতি ইম্প্যাক্ট পড়ে। এবং স্পেশালি ছাত্র শিবিরের উপর এই সমস্যাটা বা এই চাপটা বেশি হয়। সুতরাং আমাদের থেকে এই জায়গাটা প্রত্যাশা যে যারা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, মুরব্বী জায়গায় রয়েছেন, রেসপন্সিবল জায়গায় রয়েছেন, তাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত, যাতে কোনো ভালো কাজ 100টা 99টা ভালো কাজ একটা মন্দ কাজের কারণে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা যেমনটি বলেন যে আপনাদের যখন কোনো কর্মী বা যে লোকবল আছে তারা যখন অপরাধ করে সরাসরি আপনারা সিদ্ধান্ত নেন, কিন্তু জামাতের যখন কেউ এমন কিছু করছে, আপনাদের ইমেজ নষ্ট হচ্ছে, তখন শুধুমাত্র পরামর্শ দেওয়াটাই শেষ কিনা? না, আমাদের অবশ্যই আমাদের নিজেদের সমালোচনা প্র্যাকটিসটা বাকি সবার চেয়ে অনেক বেশি। আপনি কোনো ছাত্রদল নেতাকে খুবই রেয়ার খুঁজে পাবেন যে তার দলের কেন্দ্রীয় নেতার ব্যাপারে কথা বলছে, কিন্তু আমাদের এখানে খুবই স্পষ্ট। আমির জামাতের যদি কোনো সিদ্ধান্ত অনেকের যদি আমাদের কারো নেতৃবৃন্দের পছন্দ না হয়, তারা সেখানে গঠনমূলক সমালোচনা করেন, সে জায়গাগুলো শুধরে দেওয়ার চেষ্টা করেন, এবং যদি এগুলো সিরিয়াস কেসও হয় সেগুলো নিয়ে আমাদের
অ্যাক্টিভিজম হয়। সুতরাং এই ক্ষেত্রে এটা বলার সুযোগ নেই। আর এখন পর্যন্ত আবার এমন এমন বড় ঘটনাও দেখাতে পারবেন না প্রমাণিত, যেটা নিয়ে একেবারে আমাদেরকে বলা হয় যে আপনারা তো বিএনপির অপরাধগুলো নিয়ে এত বেশি কথা বলেন, যে আমাদের অপরাধ দিয়ে বলেন না। আপনি যা মাপেন, দুইটা পাল্লা দিয়ে বা দাড়ি পাল্লা দিয়ে মাপেন, বাটখারায় একটা তো ছিঁড়ে নিচে পড়ে যাবে, আরেকটা ইয়াতে থাকবে। মানদণ্ড অনুযায়ী বিবেচনা করতে গেলে সেই জায়গাগুলো আসে। তবে আমরা বলি যদি সেরকম অপরাধগুলো হয়, সে জায়গা থেকে আমাদের মোরাল জায়গায় কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই। আমরা এই জায়গায় শিবিরের অধিকাংশরাই জামাতে যায়, আপনি হয়তো যাবেন। আমরা দেখলাম যে আপনাদের এই যাওয়ার ব্যাপারে মানে এখন কিছুটা কম, অনেকে অভিযোগ করেন এবং এর পেছনে মূল কারণ অনেকে বলার চেষ্টা করেন যে জামাতে কোনো যুব বিভাগ নাই। সাম্প্রতিক সময় আমরা একটু দেখলাম যে যুব বিভাগ খোলা হয়েছে জামাতের, সেখানে যাকে সভাপতি করা হয়েছে তার বয়স হচ্ছে 60 বছর, অথচ জামাতের আমিরের বয়স হচ্ছে 67 বছর। এই যে যুব বিভাগ জামাত শুরু করলো, যে শুরুটা আপনারা দেখলেন, কাঙ্ক্ষিত যে যুব বিভাগ এটা কি পাবেন? দেখুন, এটা সবারই একটা বড় সময়ের আর্জেন্সির ফিল থেকে যুব বিভাগটার ফরমেশন, সম্ভবত এটা খুবই একটা ওয়াইজ ডিসিশন জামায়াত ইসলামের পক্ষ থেকে। এই জায়গা থেকে 60 বছর কেন, আমার কাছে ধারণা যে ওনারা তো অবশ্যই নেতৃত্বস্থানীয় জায়গা থেকে সবার পরামর্শের ভিত্তিতে এই কাজটা করেছেন। আমার কাছে ধারণা এটা অভিজ্ঞতার, যেহেতু একটা নতুন ফর্ম হয়েছে, অভিজ্ঞতার জায়গাটাকে ওনারা হয়তো প্রায়োরিটি দিয়েছেন। তবে আমার ব্যক্তিগত মতামত, এই যুব বিভাগের আদলেই রাখার ক্ষেত্রে এই জায়গাটাকে কনসিডার করা উচিত না, আমরা যেমনটা দেখি যে যুবদল যারা ছাত্র দল থেকে যায় ম্যাক্সিমাম 10 বছরের মধ্যেই ওনারাই থাকেন। হ্যাঁ, আমারও একই ধারণা যে যুব বিভাগের ক্ষেত্রে এরকম ফরমেশনে রাখা উচিত। তবে এখন যদি ওনারা ভালো বলতে পারবেন কেন 60 বছর রেখেছেন, তবে আমার কাছে ব্যক্তিগত মতামত যুব বিভাগকে সেরকমই বয়সের পেরিফেরির আশেপাশে রাখলেই তখন আউটপুটটা বেস্ট আসবে। যুব বিভাগের আদলেই রাখা উচিত। যুব বিভাগে যদি এখন কোনো গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গির কারণে এত প্রবীণ কাউকে রাখা হয়, সেক্ষেত্রে এটা হতে পারে। কিন্তু যুব বিভাগের আদলে যেভাবে চাহিদা, যুব বিভাগের যে চাহিদা, জেনারেশনের যে চাহিদা, সেই জেনারেশনের চাহিদাকে মিটিয়েই রাখা উচিত। নতুবা আসলে এটি কোন দিকে যাবে সেটা মানে চিন্তার বিষয় আছে। জামাতের ক্ষেত্রে ভয় পায় কিনা, মানে যুবকদেরকে বিশেষ করে যদি যুব বিভাগ করে ফেলে, সেক্ষেত্রে আমরা তো দেখছি যে এনসিপি তারা হচ্ছে যুবকদের কিনে দল তৈরি করার পরে অনেক সমালোচনা আছে, কিন্তু ইম্প্যাক্ট কিন্তু আছে। তো সে জায়গা থেকে যারা এক্সসিবি তারা যদি এই যুব বিভাগে সবসময় তারা ওখানেই যায়, তখন নেতৃত্বের সংকট থেকে শুরু করে অন্যান্য ব্যাপারগুলো আসলে এখানে অ্যারাইজ হবে কিনা সেটা জামাত ভালো বলতে পারবে। তবে আমার কাছে আপাত দৃষ্টিতে এমনটা মনে হচ্ছে না। এটা একটা ব্রিজিং লাইনের মতো মনে হয়, যে ব্রিজিংটা আন্ডারস্ট্যান্ডিং এবং নেতৃত্বের যে অ্যাকোমোডেশনের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হবে এবং এই ব্রিজিংটা আরও স্মুথ করবে। তো আমার আপাত দৃষ্টিতে এমনটা মনে হয় না যে এটা তাদের পক্ষ থেকে কোনো ভীতির কারণ। যদি এর বাইরে কিছু থেকে থাকে, সেটা ওনাদের কোনো নেতৃত্বস্থানীয় ওনারা ভালো উত্তর দিতে পারবেন। সবশেষ জানতে চাইবো যে ছাত্র রাজনীতির এখন যে হালচাল দেখছি আমরা, একটা বিভেদের মতোই, মানে বিভিন্ন ইস্যুতেই পক্ষে বিপক্ষে মন্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যম একদম ব্যাপক তোলপাড় করে ফেলে সবাই। কোন দিকে এগুচ্ছে বাংলাদেশের বরাবরই বাংলাদেশকে পথ দেখিয়েছে ছাত্ররা, শিক্ষার্থীরা বাংলাদেশের রাজনীতির পথ দেখিয়েছে। এর বাইরে বর্তমানে যে বিভেদের রাজনীতি চলছে, এটা অবশ্যই পুরনো রাজনীতির অনুলিপি, যেটা মানুষ খুবই ভয়াবহ বেদনা নিয়ে এটাকে আসলে এক্সপিরিয়েন্স করতেছে। আমার কাছে মনে হয় এই জায়গাটা মানুষ পরিবর্তন চায়। এখন পরিবর্তনটা কীভাবে আসবে? পরিবর্তনটা দেখেন, একটা রাষ্ট্রের, আমি যদি চিন্তা করি, একটা রাষ্ট্রের এক বিজ্ঞ রাজনীতিবিদদের আমাকে বলেছিলেন যে রাষ্ট্রের অনেকগুলো ভরকেন্দ্র আছে। এই ভরকেন্দ্রের মধ্যে সবচেয়ে দুর্বল ভরকেন্দ্র হলো জনগণ। এই ভরকেন্দ্রের মধ্যে আরও আছে মিডিয়া, ডিপ স্টেট, পলিটিশিয়ানস এবং আর্মি। তো এর মধ্যে সবচেয়ে দুর্বল হয়ে আছে জনগণ। এই সমস্যাটা, এটাকে মাথায় রেখে সবসময় ক্ষমতাসীনরা চেষ্টা করে, কিংবা যারা এই দেশের উপর কর্তৃত্ব স্থাপন করতে চায় তারা সেভাবেই কিন্তু করার চেষ্টা করে। কিন্তু ভুল যেটা করে, কিংবা তারা যেটা ভাবে, এই জনগণ এম্পাওয়ার তখনই হয় যখন বিপ্লব হয়। আর এই বিপ্লব তো বছরে এত সহজে আসে না। কিন্তু এই ভুলটা যখন করে, তখনই তাদের আসলে পতন হয়, এবং সেই পতনটা খুবই খারাপ হয়। কারণ এই জনগণ যখন পাওয়ারফুল হয়, জনগণ যখন একতাবদ্ধ হয়, তখন আসলে ওই বাকি যে ভরকেন্দ্রগুলো রয়েছে, মিডিয়া বলেন, ডিপ স্টেট বলেন, পলিটিশিয়ানস বলেন, কিংবা আর্মি বলেন, কোনোটাই যে আসলে
সব কিছু যে তুচ্ছ হয়ে যায় সেটার নমুনা কিন্তু সর্বশেষ 24। সুতরাং বাংলাদেশে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটাকে বলা হয় জনগণ, এই পাশ্চাত্য গণতন্ত্রের মডেল অনুযায়ী যেটা বলা হয় জনগণকে অনেক বড় ক্ষমতার উৎস দেওয়া হয় যদিও বলা হয়, কিন্তু এটা যে আসলে কতটা দুর্বল এবং সবচেয়ে ভেগ সেটাই আসলে দেখতে পাচ্ছি আমরা আর কি। এবং আপাতদৃষ্টিতে তিনি মনে করেন বলে আমাকে বলেছেন, কিন্তু সেই জায়গা থেকে আমার মনে হয় জনগণকে এই দুর্বল হওয়ার কোনো প্রকার সুযোগ নেই। জনগণই আসলে যখন পাওয়ারফুল হয় তখন আসলে বাকি কোনো প্রকার ভর কেন্দ্রের গুরুত্ব আর থাকে না। এবং বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ এমন একটা দিকে এগিয়ে যাচ্ছে যে এই বিপ্লবকে যদি কেউ ব্যর্থ করতে চায় তার জন্য আরেকটা বিপ্লব অপেক্ষা করছে এবং সে পথে বাংলাদেশ আগাচ্ছে এবং আগামীর বিপ্লবটা বাংলাদেশের জন্য একটা আদর্শিক বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের আপামর জনতা সেই আদর্শিক বিপ্লবের দিকেই মুখিয়ে আছে এবং সেই বিপ্লব খুব অতি সত্বর আসবে ইনশাআল্লাহ। আপনাকে মিরর ক্যাফেতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা শুনেছেন বা শুনবেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম কোন দিকে এগুচ্ছে বাংলাদেশ এবং ছাত্র সংসদ এবং ভবিষ্যৎ যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে সেগুলো নিয়ে ছাত্র শিবিরে কি চিন্তাভাবনা। আবারও আগামী কোনো পর্বে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।